সুপ্রিয় দর্শক, আমরা সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটর্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোল টেবিল আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোজাম্মেল বাবু। আজ আমাদের আলোচ্য বিষয়, দুটি বিষয় নিয়ে দেশ মোটামুটি উত্তাল, এবং এই দুটি বিষয়ে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে আন্দোলনকারী কিংবা আন্দোলনের বিপক্ষে যারা আছেন বা যারা যৌক্তিক মনে করছেন না আন্দোলনকে, দুই ক্ষেত্রেই কারো হাতেই পর্যাপ্ত তথ্য নেই। এবং আমরা সাংবাদিক হিসাবে বিভিন্ন জনের সাথে কথা বলে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। আমরা আজকে আলোচনার মূল উদ্দেশ্য সমাধানে পৌঁছতে যদি নাও পারি, অন্তত তথ্যটা পরিষ্কার করা, তাতে করে দেশবাসী তাদের ধারণাটা পরিষ্কার করতে পারবে কোন পক্ষে তার অবস্থান নেওয়া উচিত কিংবা নেওয়া উচিত না। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আমাদের সঙ্গে আছেন। তাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সময় শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন, আইন পেশার সাথে জড়িত আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরাও আছে। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, অ্যাডভোকেট জেডাই খান পান্না, বীর মুক্তিযোদ্ধা এবং মানবাধিকার আইনজীবী। তারপরেই রয়েছেন অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপরে রয়েছেন জনাব এনআই খান, সাবেক শিক্ষা সচিব, এবং আপনি বঙ্গবন্ধু ট্রাস্টের ট্রাস্টির দায়িত্ব আছেন, কিউরেটর, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটরের দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে আছেন অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান। আমরা একসাথে ছাত্র জীবনে রাজনীতি করেছি, আমার বন্ধু, অধ্যাপক, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরেই রয়েছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারপরে রয়েছেন অধ্যাপক মাহফুজা খানম, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতি বিশ্লেষক, ডাকসুর প্রথম নারী ভিপি, সেটা বলতেই হয়, সভাপতি, প্রথম এবং একমাত্র নারী ভিপি। এবং যেই হারে নারী কোটার বিরুদ্ধে আমরা লেগেছি, তাতে ভবিষ্যতেও আর কেউ কোথাও কিছু হতে পারবে বলে মনে হচ্ছে না। সভাপতি বিশ্ব শিক্ষক ফেডারেশন। তারপরে রয়েছেন মোহাম্মদ গোলাম মোস্তফা, সদস্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এবং সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, ঢাকা জার্নাল এবং এডিটর্স গিল্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি এই দুটি বিষয়ের মধ্যে এই মুহূর্তে যেহেতু মাঠে দুটি সমানভাবে আছে, আমি ছাত্রদের বিষয়টি নিয়েই প্রথমে শুরু করতে চাই, কেন তারাই আগামী প্রজন্ম, তারাই আমাদের সন্তান, তারাই আমাদের ভবিষ্যৎ। তারা কি বলতে চাচ্ছে আমরা একটু বুঝবার জন্য, কোটা সম্পর্কে জানবার জন্য আমি কার কাছ থেকে শুরু করি? স্যার মাহফুজা, আপনি শুরু করেন। কোটা সম্পর্কে তারা কি আসলে বলতে চাচ্ছে এবং কি তারা চাচ্ছে? আমি কালকে সারা রাত বিভিন্ন পোর্টাল দেখে আসলে আমি বুঝতে পারিনি তারা কি চাচ্ছে। ধন্যবাদ আজকের এই কোটা এবং পেনশন বিতর্কের এডিটর্স গিল্ডের পক্ষ থেকে, এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে দেশটা বেশ একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে, এবং আমরা যারা একটু বয়োবৃদ্ধ বলে আমি মনে করি, আমরা আসলে বেশ উদ্বিগ্ন, এটা বলবো আমি। তো আমি এর পেছনের কথাটা একটু বলি। সেটা হলো কোটার অদ্য প্রান্তটা কি। সেটা হলো সরকারি তথ্য বলছে আমাদের স্বাধীনতার পর 1972 থেকে 76 সাল পর্যন্ত সরকারি চাকরির 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো, বাকি 80% পদে নিয়োগ দেওয়া হতো কোটায়। এবং 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগ 40% বাড়ানো হয়, এবং 1985 সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগে নিয়ম চালু থাকে, বাকি 55% অগ্রাধিকার কোটায় নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে সময়ে প্রতিবন্ধীদের জন্য 1% যোগ করে মোট কোটা দাঁড়ায় 56%। অর্থাৎ প্রতি 100 পদে নিয়োগ 56 জনকে দেয়া হতো কোটা থেকে, যদিও তাদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাশ করতে হতো, তারপর কোটার বিবেচনা। তো এটা হচ্ছে, যদি এক কথাতে বলি কোটাটা কেমন ছিল, মুক্তিযোদ্ধা হচ্ছে 30%,
নারী ছিল 10%, জেলা ছিল 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ছিল 10%, প্রতিবন্ধী ছিল 1%, অর্থাৎ মোট 56% ছিল আমার কোটায়। এখন যদি আমি বলি এইভাবে যে সরকারি চাকরিতে কত পদ আমার ছিল বা আছে, যদি বলি 1 থেকে 8 গ্রেডে 1,16,899টি, 9 থেকে 13 গ্রেডে 9,17,039টি, 14 থেকে 20 গ্রেডে 8,82,581টি। এখন আমাদের এটা চলছিল, তো এটা আমাদের এক সময় দেখা গেল যে 18 সালে আমাদের কোটাটা বাতিল করলো। কোথা থেকে? 9 থেকে 10ম গ্রেডে বাতিল করলো, অন্যগুলো কিন্তু বহাল থেকে গেল। তো এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এই কোটা পদ্ধতির ফলে এটার সঙ্গে কার সংঘাত? সংঘাতটা হচ্ছে আমাদের মেধাকে আমরা মূল্যায়ন করব কি না, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন আমার কাছে মনে হয়। কারণ আমি আমার মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে বাংলাদেশ আমরা লাভ করেছি, এই বাংলাদেশের আজকে অনেক উন্নয়ন হয়েছে, সেটা অবশ্যই আমাকে সবাইকে স্বীকার করতে হবে। এই উন্নয়নের পর্যায়ে যে আমার আগামী প্রজন্মকে আমরা যে এখানে স্মার্ট বাংলাদেশ চাই, সেই স্মার্ট বাংলাদেশ পাওয়ার জন্য আমার মেধাকে মূল্যায়ন করতেই হবে, এটা আমার কাছে মনে হয়। এবং সেই মেধার মূল্যায়ন আমি বলবো যে আমাদের এই বিসিএস যে পরীক্ষা, যার ভেতর দিয়ে সরকারে বিভিন্ন জায়গাতে আমাদের আগামী প্রজন্ম যাচ্ছে, তো সেই জায়গায় কোটা তো এরা কিন্তু আমি এইভাবে বলবো, যতদিন আমি লক্ষ্য করছি তাদের আলাপ আলোচনা, তাদের বক্তব্য, তারা যা দিচ্ছে, সেটার ভিত্তিতে আমি বলবো যে তারা চাচ্ছে কোটার সংস্করণ করতে। তারা বলছে না বাদ দিয়ে দাও, এটা তো তারা বলছে না। এবং সংস্করণটা কি, যে কতটা হওয়া দরকার, এটাই তো বক্তব্য, মূল কথাটা। এখানে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো যে এটা তো খুব কঠিন কিছু বিষয় না। যদিও বলা হচ্ছে যে এখন আমাদের হাইকোর্টের কি বলে রুলিং দেওয়া হয়েছে একটা, তো এই রুলিংটা তো সেখানে কিন্তু এই কথাটিও বলা হয়েছে যে সরকার চাইলে এটাকে আবার অ্যাড্রেস করতে পারে। সুতরাং আমি কেন ওই অ্যাড্রেস করব না? কারণ আমার তরুণ প্রজন্ম ইমোশনাল হবে, এটাই আমি চাই। ইমোশনের সঙ্গে কি হবে তাদের জন্য, আমরা তো যারা সরকারে আছেন অথবা যারা আমরা বড়রা, আমাদের সন্তানদের জন্য তাদের আগামী ভবিষ্যৎটা যেমন আমি দেখব, তার সঙ্গে আমি বলবো যে আমাদের আগামী মহান মুক্তিযুদ্ধের চেতনা, আমার সংবিধানে কি বলা হয়েছে, সেটাও তো আমাকে দেখতে হবে। আপা, আপনাকে যে কেউ আসলে, স্যার আপনি কি উত্তর দিবেন? আমি আপনার কাছে তিনটা প্রশ্ন একটু সেরে আসি। প্রথম কথা হচ্ছে এই যে পদ্ধতি, এটাকে সরাসরি কোটা বলায় আমার আপত্তি আছে অঙ্কের ছাত্র হিসেবে। এটা প্রেফারেন্সিয়াল বলতে পারি বড়জোর, কেননা ও প্রিলিতে পাশ করছে, রিটেনে পাশ করছে, ভাইভাতে পাশ করছে। পাশ করবার পর ধরেন নারীদের জন্য 10% আসন সংরক্ষণ করা হয়েছে। এই অর্থে পাশ করাদের মধ্যে ওই 10টি নারী 10 জন হবে নারীদের মধ্যে থেকে। তাহলে এখানে মেধার কমতিটা কই পড়লো? এরা তো সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে আসছে, প্রিলি, রিটার্ন, এমন তো না যে আমার পছন্দ মতো। অনেকটা বরং নারী সংসদদের ক্ষেত্রে যা করা হয় তার চেয়ে এখানে পদ্ধতি অনেক মানে কঠিন, যে তার 3টা ব্যারিয়ার পার হয়ে আসতে হবে। এইখানে আপনি কি মনে করেন না দেশের সাম্যের স্বার্থে বিভিন্ন কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদেরকে তুলে আনবার একটা সাংবিধানিক দায় আছে? সেটা তো অবশ্যই। সেখানে কিন্তু আমাদের ছাত্ররা যেটা আন্দোলন করছে, তারা তো বক্তব্য দিচ্ছে যে মুক্তিযোদ্ধাদের জন্য একটা কোটা থাকতে হবে, নিগোষ্ঠীদের জন্য থাকতে হবে। ওরা কি দিচ্ছে সেটা পরে আসি। ওদের আমি না, এইখানে সুতরাং সরাসরি কোটা বলে জাতিকে আমরা যে ধারণা দিচ্ছি, ওরা পরীক্ষাও দিবে না, ওরা কিছুই করবে না, ওরা ঘর থেকে এনে বসানো হবে, ব্যাপারটা একেবারেই এক। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমার তো মনে হয় যে 50% নারী, 50%ই নারীদের জন্য সংরক্ষণ করা উচিত ডেমোগ্রাফিক্যালি। এখানে আপত্তি কোথায়? নারীর আমি এইভাবে মনে করতে চাই না। নারী এখন যথেষ্ট সবল, আমরা অনেক সবল, যথেষ্ট সবল হলে 50 না হোক, 50টা হোক। ইউরোপিয়ান ইউনিয়নের দৃষ্টান্তটা ইউরোপিয়ান ইউনিয়ন তো আমাদের চেয়ে অনেক বড় অর্থনীতি, বিশাল একটা,
তাদের 44% হচ্ছে 40% নারীদের জন্য। নারীদের জন্য। এখানে নারী মানে যে সে নারীরা প্রতিযোগিতার মধ্যে দিয়েই তাকে আসতে হবে। সুতরাং এখনো ইউরোপিয়ান ইউনিয়নের যদি আজও সময় না আসে, ইউক্রেনের আমাদের এখানে পুরো সংসদে যদি statistics আছে। আজও সময় না এসে থাকে যে নারীদেরকে সরাসরি 100 ভাগই কম্পিট করে আসতে হবে, তাহলে বাংলাদেশে এই 10% কোটা নিয়ে যারা আন্দোলন করছে এবং তাদের মধ্যে নারী আমার সন্তানরাও আছে, তারা কি উপলব্ধি করে করছে কিনা, তারা বাংলাদেশের নারীর ভবিষ্যৎ চিন্তা করে করছে কিনা, এটা বিবেচনায় রইল। তৃতীয় নম্বরটা কি আপনি দুটো বললেন, আর দ্বিতীয় হচ্ছে এই মেধা বনাম অমেধা, এইটা আমার একটু আপত্তি আছে, কেননা এরা 3 টিয়ার পার হয়ে এসেছে, এরা প্রায় সমমেধা। এই যে যারা 3টা টিয়ার পার হয়ে আসে প্রায় সমমেধার, সেখানে প্রেফারেন্সটা, যেমন আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা যারা তদবির করি কি বলি যে ভাই রিটার্ন যদি পার হয় একটু ভাই দেখেন, এখানে তার চেয়ে কঠিন। রিটার্ন যদি পার হয়, ভাই যদি পার হয়, তাকে 5 নম্বর পাওয়ার পরে এখানে কিন্তু কোয়ালিফাই করে, কিন্তু মার্কসের একটা পার্থক্য আছে। যেমন ভাইবার কথা শুধু যদি বলি, সে বিসিএস 200 মার্ক, তার ভিতর 100 পেলে কোয়ালিফাই করবে, 120 এখন চেঞ্জ 120 তার চেয়ে কম পেলে কিন্তু কোয়ালিফাই করবে না। কেউ হয়তো 121 পেল, আর কেউ হয়তো 160-70 পেল, 80ও পেল, এরকম হয়। ডিফারেন্সটা এই জায়গায়, ডিফারেন্সটা আছে। কিন্তু মেধাহীন কাউকে জায়গা, শব্দগুলি হচ্ছে অধিকতর মেধা বলতে পারে, কিন্তু মেধাহীন কাউকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলি যখন রেটরিক তৈরি করা হয়, মানুষের তখন বুঝতে অসুবিধা হয়। আমরা এখানে আইনজীবীরা 120 কে বললো, তখন আমি কিছুদিন আগেও গেলাম, আমাকে ওনারা বললেন তো 100 আমি 100। আচ্ছা যাই হোক, আমার আচ্ছা ঠিক আছে, 100-120 আইনজীবীরা আছেন, আমাদের সহায়তা করবেন। 2018 সালে একটা আন্দোলন হলো, ওই 56% প্রেফারেন্সিয়াল নিয়োগের বিরুদ্ধে। আমি কোটা শব্দটা উচ্চারণ করতে চাই না, প্রেফারেন্সিয়াল নিয়োগের বিরুদ্ধে আন্দোলন হলো। আন্দোলনের এক পর্যায়ে নির্বাহী আদেশে সমস্ত প্রেফারেন্সিয়াল নিয়োগ বাতিল করে দেওয়া হলো। এরপরের কি চিত্র হয়েছে আমরা জানি। কয়দিন এএসপিদের নিয়োগে, কয়দিন আগে 100 জনের মধ্যে আপার জানা গেল পুলিশে মাত্র 4 জন নারী, অথচ 10% নারী কোটা থাকলেও এটা 14 হতো, যেটা বাংলাদেশের জন্য অনেক উপকার হতো। মেয়েরা যেখানেই যাচ্ছে ভালো কাজ করছে, শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে এবং তাদের বিকাশ হচ্ছে, কিন্তু সেটা হলো না। এখন হাইকোর্টের রায়ে বলা হলো যে সরকার এটা বাতিল করতে পারে না, আমাদের সংবিধানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষণের বিধান রয়েছে, অতএব তাদের এই বাতিলটাকে তারা বাতিল করে দিল। তাতে এবং পরবর্তীতে লেখা হলো যে সব বাতিলটাকে আমরা রহিত করলাম, কিন্তু সরকার চাইলে বাড়াতে পারে। তার মানে হচ্ছে তোমাকে কোটা দিতেই হবে, কিন্তু সংখ্যা তুমি কম বেশি করতে পারো। এইরকম একটা রায়ের প্রেক্ষিতে ছাত্রদের আন্দোলন করার কিংবা কোর্টে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ হাইকোর্টের রায় পুরোপুরি আপা যা বলছেন, আমরা যা বলছি, ওরা যা বলছে, সরকার যা বলছে তা আমি বলবো না। সরকার তো এটা বাতিলই করে দিয়েছিল, সরকারকে বরং ওরা ঘুরিয়ে বলেছে তুমি পুরোপুরি বাতিল করতে পারো না, তোমাকে এইগুলি দিতে হবে। এই অবস্থায় আন্দোলনটা কেন শুরু হলো আপনার কি মনে হয়? আর পরের ধাপটাও বলে দেই, এই আন্দোলনের পক্ষে সুপ্রিম কোর্টে যাওয়া হলো, সুপ্রিম কোর্ট ওইটাকে স্টে করে দিল। ওই স্টের পরে এখন দেশ শূন্য কোটা, তারা যদি কোটা বলে যে সে বিরাজমান হচ্ছে শূন্য কোটা, এখানে কোনো কোটা নাই, এবং এটাও তাদের বেশিরভাগের চাওয়া। আমার একটা জিনিস মনে হয় দুঃখের সাথে, রেজা আমি যদি ভুল হই সংশোধন করবেন, এগুলি কিছু সেন্সিটিভ ওয়ার্ড। এই আন্দোলনে উভয় পক্ষের মধ্যেই সততার অভাব। ওরা মুখে বলছে, নাম দিচ্ছে সংস্থার, প্ল্যাকার্ড দিচ্ছে কোটা প্রথার কবর্দে, এবং যাদেরকে আমরা ভক্স পপ নিচ্ছি তারা কোটা প্রথা বাতিল চাচ্ছে, এবং তারা মুক্তিযোদ্ধা, কেউ কেউ বিচ্ছিন্নভাবে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করার মৃদু সুরও তুলছে, যেটাকে তারা মেইনস্ট্রিমিং করবে পরে। এই দিকে অসততা দেখি, আর সরকার রাগ করে বাতিল করে দিচ্ছে, কিন্তু তাদের মনেও আছে যে আসলে কিছু থাকা দরকার। এই দুইজনেই যদি আমি একটা কথা এখানে বলতে চাই, এরা তো আমাদের ছেলে, আমাদের সন্তান। আমি সরকারে এগিয়ে আসলে ক্ষতিটা কোথায়, আমি এটা বুঝতে পারি। সরকার এগিয়ে আসবে কোথায়? মানে না ছাত্রদের সাথে বসুক না কেন, কথা বলুক না কেন, কোন ছাত্রের সাথে বলবে? মানন ভাই শোনেন, আপা এখানে একটু সমস্যা আছে, যা বলুক, কোন ছাত্রের সাথে বসবে? কোটা কবর দে না কার সঙ্গে আপনি বলেন?
অনেক ধন্যবাদ। দেখেন, আমি একটু বাইরের একটা দৃষ্টান্ত জন্য প্রশ্নতে আসছি। অনেকেই মনে করে উন্নত দেশে বুঝি কোনো কোটা নাই। রিজার্ভেশন প্রসেস এভরি কান্ট্রিতে আছে। ভারতে রিজার্ভেশন বলে, আপনি যেটা বলেন প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, বা পাকিস্তানে আছে। আমেরিকাতে ব্ল্যাক পিপলের জন্য প্রতিটা স্টেটে চাকরি থেকে শুরু করে হেলথ বেনিফিট, তারপর 8%। এটা কিন্তু রয়ে গেছে ব্ল্যাক পিপলদের জন্য। আমরা যদি দেখি কানাডা, তারপরে হলো ব্রাজিল, পশ্চিম ইউরোপের অনেকগুলো দেশ, এটা নাম দিয়েছে তারা পজিটিভ অ্যাফার্মেটিভ সিস্টেম, যেটা নাম আইনজীবীরা বলে পজিটিভ ডিসক্রিমিনেশন। পজিটিভ ডিসক্রিমিনেশন, রিভার্স ডিসক্রিমিনেশন। হ্যাঁ, তো এই পজিটিভ ডিসক্রিমিনেশন ওখানে আছে। নরওয়েতে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে গিয়ে 50% নারী কোটা আছে। ইউরোপিয়ান ইউনিয়ন 40% কথা বলে, ফ্রান্স 40% পর্যন্ত মানে। তার অর্থ হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সব পৃথিবীর সব উন্নত অনুন্নত প্রত্যেক দেশেই কিন্তু কোটা প্রথা আছে। অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনদের জন্য আছে এক ধরনের প্রথা। আমাদের এখানে যেটা আছে 56%টাকে অনেক বেশি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু এই 56% কিন্তু কখনোই পূরণ হয়নি। ডক্টর নজরুল, এই ভাই, আমরা তিনজনই পাবলিক সার্ভিস কমিশনের ভাই ভাতে থাকি। আমরা দেখেছি 70-75% কিন্তু মেধাতে যাচ্ছে। বিসিএস এর মুক্তিযোদ্ধা কোটা নাকি সর্বোচ্চ 8.7% জিরো হয়েছে, এভারেজে 8.7% পূরণ হয়েছে এখন পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মেধার গল্পটা করছে ওরা, আমি অবশ্যই কোটা সংস্কারের পক্ষে, কোটাটাকে আমি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার পক্ষে, এবং এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেটা নিয়ে চিন্তার ব্যাপার আছে। হ্যাঁ, মেয়েদের কোটাটা যখন উঠে গেল না 2018 সালে, তারপরে আপনারা প্রত্যেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন বিসিএস এর নারীদের অংশগ্রহণ কমে গেছে, নারীদের পদ পাওয়া কমে গেছে। 15 জনে একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। ভাইভাতে যারা আছেন, এই ভাই আছেন, নজরুল ভাই আছেন, আমি নিজেই দেখলাম 4টা ভাইভাতে গেছি, 4% অলটুগেদার। এক্স্যাক্টলি, মানে 19-20 জনে একজনের বেশি নারী পাওয়া যায় না। এইটা আগে ছিল না, কিন্তু আগামী কিছুদিন পরে আমার মনে হয় টোটালি পাওয়া যাবে। এইটা একেবারে অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে। মেয়েরা কোনো কোটা পাচ্ছে না এবং তাদের চাকরি কমে গেছে। এবং আমরা দেখছি, আমার হিসেবে আমি 17 জনে একজন পেয়েছি নারী। আমাদের, আমারও তাই অভিজ্ঞতা। তো এরকম 20 জনে একজন নারী, তো এটা কমে যাওয়াটা তো অ্যালার্মিং। আপনি যেটা বললেন, মেয়েদের অংশগ্রহণটাকে যদি 50% জনগণকে যদি মেইন স্ট্রিমিং না করতে পারি, আর যদি 1% ক্ষুদ্র গোষ্ঠীকে মেইন স্ট্রিমিং করতে না পারি, যারা প্রতিবন্ধিত তারা সকল অর্থেই পিছিয়ে পড়া, তাদেরকে যদি আমি জেলা কোটাটা বুঝি না, জেলা কোটাটা 10% আমার কাছে, এটা আমার কাছে কোনো মিনিং ক্যারি করে না, থাকতে পারে আমি জানি না। এই জেলা কোটায় যারা নির্বাচিত হয় তারা জেলার জন্য কোন উপকারে আসে সেটাও কিন্তু আমরা বুঝি না। তারা জেলা কোটায় আমি একটু ভুগেছি, কেননা কুমিল্লা আমার কাছে মনে হয় অনেক আগায় যাওয়ার কারণে কুমিল্লাকে জেলা কোটার বাইরে ফেলায় দেওয়া হয়েছে। এরপর থেকে একসময় 40 জন সচিবের মধ্যে 15-20 জন পর্যন্ত কুমিল্লার ছিল, এখন খুঁজে পাওয়া একটা সময় ছিল মঙ্গা পীড়িত এলাকার জেলাগুলোর জন্য হয়তো কোটার প্রয়োজন ছিল একটা সময় আনতে। এখন তো বাংলাদেশ উন্নয়নের জায়গায় চলে গেছে, সংযোগ প্রথা এত বেড়েছে, যোগাযোগ এত উন্নত হয়েছে, এখন আর জেলা কোটাটা এইভাবে রাখলো। যেমন ব্রাজিলে আছে, আমি আপনারা চেক করতেন, ব্রাজিলে কিন্তু কোটা প্রথা আছে, কম্পিটিটিভ এক্সামিনেশনে কোনো কোটা প্রথা নাই। তারা যেগুলো করে স্থানীয় সরকার কাঠামোর মধ্যে এক ধরনের কোটা রেখেছে, ওরা এটাকে রিজার্ভেশন বলে। ইন্ডিয়াতেও কিন্তু কোটার বিরুদ্ধে প্রচন্ড আন্দোলন হচ্ছে, কোটা না ওরা সংরক্ষণ বলে। ভাই, এটা কিন্তু বেশিরভাগ দেশে সেন্ট্রালে নেই, বাট লোকাল গভর্নমেন্টে আছে বেশি না, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে তো একদম পার্লামেন্টেই আছে। আমাদের যে 1% প্রতিবন্ধী, এটাও খুব দুঃখজনক। 2013 সালের আইন অনুযায়ী পান্না ভাই, বেসরকারি খাতকেও কিন্তু এটা এড্রেস করতে হবে, কেউ করে না প্রতিবন্ধীদের। এবং এটা কখনোই 30-35%, 30-35 এর বেশি হচ্ছে না। এই 1%-এর ব্যাপারেও কিন্তু সাংঘাতিক উদাসীনতা। এখন যদি ওই জায়গাটায় আসি, এখন তো নো কোটা রেজিম, তাহলে কোটা থাকতে হবে, হ্যাঁ, না, কিন্তু যৌক্তিক পর্যায়ে থাকতে হবে। এই আগামী 4 সপ্তাহ, তাহলে আন্দোলনটা কিসের? আবার এই যে মেধা কথাটা এত আপেক্ষিক। আপনি ক্যাডেট কলেজে পড়া একটা ছেলে, আমার মতন ক্যান্টনমেন্ট স্কুল কলেজে পড়া একটা ছেলে কি আপনি আইলা এলাকার ছেলের সাথে মেধা তুলনা করবেন? আমি যে পরিমাণ বেনিফিটের ভিতর দিয়ে গেছি, এখনো এক সাবজেক্টে 2টা করে মাস্টার রাখে যারা, তাদের সাথে কি আপনি এখন বুরুঙ্গামারির একটা ছেলে বা মেয়েকে মেলাতে পারবেন? মেধা তো সম্পূর্ণ আপেক্ষিক। এই মেধা কথাটা রেসিয়াল পর্যায়ে উন্নতি হয়েছে, একটা বর্ণবাদী প্রথায় পরিণত হয়েছে এদের কারণে। এক্স্যাক্টলি, এই জন্য আমি একটা সমাধানের কথা বলবো। সমাধানটা একটু পরে বলেন, আগে সমস্যাটাই তো আমি বুঝলাম না।
সমস্যা আমার মনে হয় অন্যরা বলুক, আমি সমাধান বলবো। আচ্ছা, ঠিক আছে। আমার অভিজ্ঞতা থেকে। কে- জেলা কোটার বিষয়ে আচ্ছা। আমি যদি কোটার বলেন জেলা কোটা। জেলা কোটার যে বিষয়টা আলোচনা হচ্ছিল, আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, এখানে কোটা কিন্তু দুই ভাগ, একটা হলো 10th গ্রেড অ্যান্ড অ্যাবাভ, আর একটা হলো 10th গ্রেডের নিচে। 10th গ্রেডের নিচে যারা, তাদের কিন্তু কোটা মানে আগে যারা দ্বিতীয় শ্রেণী বলতাম, দ্বিতীয় শ্রেণীর নিচে যারা তৃতীয় চতুর্থ শ্রেণী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু কোটা বহাল আছে, ওটা কিন্তু আনটাস্ট। আর জেলা কোটার যে বিষয়টা আসছে, জেলা কোটা বিভাজনের সময় দেখা হয় কি, এতিম আর প্রতিবন্ধীকে বিবেচনা করা হলো স্পেশালাইজড কোটা। এই স্পেশালাইজড কোটার ক্ষেত্রে সে সারা দেশে তার কোটা আছে। আর অন্য ক্ষেত্রে তখন কিন্তু প্রথমে জেলার জনসংখ্যা অনুযায়ী আগে ভাগ করা হয় কোন জেলায় কতটা পাবে। কোন জেলায় যদি কোটার ভিত্তিতে ব্লকড হয়ে যায়, ফার্স্ট হলেও সে ওখানে ঢুকতে পারবে না। দিস ইজ দ্য সিনারিও। জেলা কোটা জেলা কোটার কিন্তু ওই যে আপনি বলছেন যে জেলা কোটার প্রয়োজনীয়তা নাই, ইনফ্যাক্ট জেলা কোটা কিন্তু সবার মধ্যে ঢুকে আছে। আছে। প্রতিটা Yes, আমি অনেকদিন এটা কাজ করেছি, তো হাতে কলমে করেছি আমি। জেলা কোটা মেনশন করার কারণ হলো যে 10% জেলা কোটা, কিন্তু যদি ব্লক হয়ে যায় দেন আপনি 10% দিতে পারবেন না। কিন্তু যদি না আসে কেউ মেরিট, না আসলে পরে তখন সেই ক্ষেত্রে প্রযোজ্য ইভেন হবে। তখন জেলায় নাই, তখন আমরা ডিভিশন একবার একটু স্যারের কাছে জেলা দরকার নেই। স্যার, আমি এরা কি চায়, আমি আমার বাচ্চারা কি চায় ব্রিফ করে বুঝাবো। বলবো। না। আই নো এভরিথিং। শোনা, আমি 1981 সন থেকে 2018 সন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলাম। প্রশ্ন করেছি, খাতা দেখেছি, ভাইবা ছিলাম তো। 2018 সনের পরে এখন কোটা নাই বিশ্বে কোনো দেশ নেই যেটা প্রেফারেন্স বলেন, কোটা বাদ। আছে। হ্যাঁ, কোটা সব দেশে আছে। পজিটিভ ডিসক্রিমিনেশন সব দেশে আছে। এটা আমেরিকায় বলে অ্যাফার্মেটিভ অ্যাকশন। পজিটিভ অ্যাফার্মেটিভ অ্যাসিস্ট্যান্স। 1974 একটা মামলা হয়েছিল, স্টিভ বাকের মামলা, রিভার্স ডিসক্রিমিনেশন। সে চ্যালেঞ্জ করেছিল, 2 বার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে খুব ভালো ছেলে, ওই কোটার কারণে সে ঢুকতে পারে নাই। সে মামলা করেছিল, হাইকোর্ট বলেছে ওর যেহেতু মেধা খুব ভালো, প্রত্যেকবারই পরীক্ষায় ভালো করে ওকে নেওয়া হোক, কিন্তু ওই ব্ল্যাকসদের জন্য যেই বা মহিলাদের জন্য বা প্রতিবন্ধীদের জন্য যে কোটা আছে সেটা বহাল থাকবে। ওকে স্পেশালি নেওয়া হয়েছে। ওই স্টিভ বাকের কেস বিখ্যাত, ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, তো সে ভর্তি হতে পারছিল না। তো এখন কোটা নাই বিশ্বে কোনো দেশ নাই, যেটা ইশতিয়াক রেজা বলেছে, সকলে বলেছেন এখানে। এখন এখানে সমস্যাটা কি, হঠাৎ করে 2018 সনে একটা হলো, আবার এখন শুরু হলো। এখন 2018 সনে দেখছেন যে কিভাবে কোটা আন্দোলনটা ছিনতাই হয়ে গেছিল, এবং কোটা আন্দোলন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বাড়িতে যেভাবে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করা হয়েছিল, এই ওনাকে হত্যার চেষ্টা করে পরিবার, এটা এখন অনেকে হয়তো ভুলেও গেছে। ভাঙচুর করা হয়েছিল। আমি গিয়েছিলাম, একবারই গিয়েছিলাম তখন। কোটা বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে তখন সংবিধান রচনা হয় নাই, শুধুমাত্র ফিরতি মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তাদের কোথায় প্রোভাইড করবে, তাদের জন্য এক্সিকিউটিভ অর্ডারে 40% আসন মানে চাকরি বরাদ্দ করা হয়েছিল, যে 40%কে দিতে হবে মুক্তিযোদ্ধা, 40%। তখনও কিন্তু কোনো বিধি হয়নি, সংবিধানও হয়নি। সংবিধান যখন হলো, সংবিধানের 29 ধারায় এটা অন্তর্ভুক্ত করা হলো যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বৈষম্য শিকার, অনগ্রসর জনগোষ্ঠী এটা থাকবে। কারা হবে সেটা হচ্ছে বিধির ব্যাপার, যা মহিলা হতে পারে, আপনার বদলাতে পারে। যেমন বুয়েটে, আপা একটা বলে দিন, বুয়েটে আমাদের সময় 5% মেয়েও চাকরি পেত না, এখন ওখানে কোনো কোটা নাই, এখন 50-এর ঊর্ধ্বে চলে যায়। আমি ছাত্রদেরকে বলতে শুনি, উইসপার করতে শুনেছি 50 ভাগের বেশি যাতে মেয়ে না নেওয়া হয়। আমি কি ভাই একটু ভদ্রভাবে বলো, পুরুষের জন্য 50% কোটা, উল্টা বলো কেন? আমি যখন ছিটমহল বিনিময় হলো, আমি ছিটমহলে গিয়েছি 2 সপ্তাহের মাথায়, কোন ছিটমহলে একটা প্রাইমারি স্কুল ছিল না। সেই ছিটমহলের মানুষগুলোকে এতদিন পরে তুলে আনার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, সরকার করেছে, সেটা সরকার করেছে। এখন আমরা যে কোটা নিয়ে এত আন্দোলন হচ্ছে, ছাত্ররা করছে, আমাদের ভাই সন্তান, সে তারা নাতি, আমার নাতি, হ্যাঁ, সেটা মোর কিন্তু নাতি পুত্তি কিন্তু খারাপ শব্দ, না, ওরা ভিলেনাইজ করে ফেলছে। তারপরে নারীর 10%, এই যাবৎ আমার কাছে 2020 সনের একটা স্ট্যাটিস্টিক্স আছে, মহিলা কোটা মাত্র 9.62% হয়েছিল। কোন কোন সময়
2008 সনে বোধ হয় 1988 সনে মুক্তিযোদ্ধা কোটা ছিল 0, জাস্ট 0। কোন কোন সময় 1%ও ছিল, কোন কোন সময় 5%ও গিয়েছে। এখন আপনি যদি স্লোগানগুলো দেখেন, এদের মধ্যে যে কোঅর্ডিনেশন নাই, এটা বোঝা যায়। কখনো কখনো বলে যে টেক ব্যাক বাংলাদেশ, এটা কার স্লোগান আমরা সকলেই জানি। কে কখনো কখনো মুক্তিযুদ্ধ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এখন সেখানে জাতীয় রাষ্ট্র সংস্কার আন্দোলন পার্টি, মেরামত পার্টি যোগ দিয়ে ফেলেছে। এখন কালকে বিরোধী দল বলছে শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। অর্থাৎ ওরা বুঝতে পারছে না যে ওদের আন্দোলনটা ছিনতাই হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, কোটা সংস্কার করতে হবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। কত পার্সেন্ট রাখবেন, নারীদের জন্য কত পার্সেন্ট রাখবেন, মুক্তিযোদ্ধাদের জন্য কত পার্সেন্ট রাখবেন, পিছিয়ে পড়া নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জন্য কত পার্সেন্ট। নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী এখন পর্যন্ত 2%-এর উপরে হয়নি কখনো, ম্যাক্সিমাম 2%। হ্যাঁ, আমি বলছি 5%। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তো মানে আমাদের ওই এর জন্য ভর্তির সময় 5% কোটা আমরা কখনো পাইনি। আর মেধা যেটা বললেন, তাকে রিটেন প্রিলিমিনারিতে পাস করতে হবে, রিটেনে পাস করতে হবে, ভাইভাতে পাস করতে হবে, তারপরে আসবে আপনার কোটা। কিন্তু এইটা কি খেয়াল করেছেন, যারা আসে কোটায়, ফ্রিডম ফাইটার কিংবা ডিস্ট্রিক্ট কিংবা ট্রাইবাল বা ডিসেবল বা উইমেন কোটায় যারা আসে, তারা কিন্তু কম্পারেটিভলি ধনীর, ওয়েল অফের ছেলে। এটা কিন্তু আমার অভিজ্ঞতা। এখন আমি এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে শেষ করুক, আমার কথা হচ্ছে, সংস্কার যখন করবেন যতটুকু সম্ভব অল ইনক্লুসিভ, এইসব সমস্যা যেগুলো আমরা আলোচনা করছি, পত্রপত্রিকা লেখা হচ্ছে, সবগুলোকে কনসিডার করেই তো একটা সংস্কার করবে। এটা সরকারের চলমান প্রক্রিয়া। আমার কাছে মনে হয়, আমি শেষ করি, ভারতে ছিল 60%, সম্প্রতি সেটাকে 50% করা হয়েছে। কিন্তু এখন আমি বলি সমাধান, আমার কাছে মনে হয়, আমি যদি হতাম, আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো, মানে সেইভাবে চিন্তা করি, নট বিকজ যে বাহবা দেবে সেই জন্য, তাহলে আমি কি করতাম, আমাদের দেশে যেটা হচ্ছে আমি দেখছি কিন্তু যে কম্পারেটিভলি ধনী ছেলেরা আসছে, শিক্ষার সাথে কিন্তু একটা অভিভাবকদের ইনকামের একটা পজিটিভ কোরিলেশন চলে। তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে আমার ধারণা যে যদিও 12% হার্ড কোর পুয়ার বলে, আমি বলবো 20% আমাদের নিচের দিক থেকে যারা সবচেয়ে দরিদ্র, সে হার্ড কোর পুয়ার 20% ধরলাম, এরকম কোটা থাকবে 20%। তার ভিতরে কি থাকবে, ওই 20% কোটার 50% মহিলা, 50% পুরুষ। সেই 50%-এর ভিতরে ডিস্ট্রিবিউট আবার হবে ট্রাইবাল, ডিসেবল, ফ্রিডম ফাইটার। ডিস্ট্রিক্ট কোটার দরকার নেই, কেন এর ভিতরে কিন্তু চলে আসবে না গরিবদের ভিতরে। এটা তো গরিব নিচের থেকে, মানে সবচেয়ে পুয়ার যারা, পুয়ারেস্ট অফ দি পুয়ার, এই 20% কোটার ভিতরে আমি বলছি ট্রাইবাল আসবে, ডিসেবলড আসবে, ফ্রিডম ফাইটার আসবে। এখন এখানে কার কত পার্সেন্ট ধরা বাঁধা দরকার নেই, ধরা বাঁধার জন্য একটা অসুবিধা আছে। এইবার হয়তো ফ্রিডম ফাইটার বেশি আসে, পরের বার হয়তো দেখা যাবে যে ট্রাইবাল বেশি আসে। যদি একটা সিস্টেম থাকে যে 5 বছর এটা ব্যালেন্স করতে হবে, এত পার্সেন্ট, সেটা ভালো হবে। কিন্তু রিজিট যখন হয়, তখন কিন্তু স্টেক ভাই জানে অনেক গ্রুপ কিন্তু টোটালি ওয়াশ আউট হয়ে যায়, তারা চান্স পায় না। আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। আমার একটা প্রস্তাব একটু জটিল। 50% নারী কোটা, বলছি 50% সরাসরি না, পরীক্ষার মাধ্যমে যত শতাংশ পার হয়ে যাবে তার রেসিডিউ নারী কোটা, এখানেও আমি টু মিট 50%। না, এখানে ধরেন 20% যদি কম্পিটিশনে আসে, 30% অ্যাপ্লাই না। এখানে আমি 50 ভাগ নারীকে আপনি 50 ভাগ সুযোগ দিবেন না কেন? তাই বলছি আমি। তখন এই যে 20% কোটা 2 ভাগ করতে হবে, এক ভাগ হচ্ছে নারী, এক ভাগ হবে পুরুষ। ওই নারীর ভিতরে ট্রাইবাল, ডিসেবল, ফ্রিডম ফাইটার এইভাবে আসবে। আমি একটা উদাহরণ দিই, আপনি যদি মঙ্গোলিয়া যান, মঙ্গোলিয়ার পার্লামেন্টে যান, যে দেখবেন কিন্তু ওখানে আপনি গেলেন কি করে, -40 দিকে 50% নারী। আমি গোবিতে গিয়েছিলাম ডাইনোসরের ফসিলাইজ ডিম দেখতে 6 কোটি বছর আগের, মানে তো এইটা ওই 20%, তাহলে হবে কি আপনার সব গ্রুপ অ্যাড্রেস হবে, পুয়ার গ্রুপ অ্যাড্রেস। এখন বলেন, এখন আমাদের সন্তানরা অথবা ওনার নাতিরা কি চাচ্ছে? তারা যেটা চায়, কিন্তু আসলে তাদের বয়স কম। তারা যেমন বলছে যে পার্লামেন্টের আইন করো, কিন্তু তারা হয়তো জানে না যে পার্লামেন্টের আইন হচ্ছে রিজিট এই বছর। তাহলে কোটা সংস্কার এখন করছে, পরে যারা আন্দোলন করবে তারা কিভাবে সংস্কার করবে? পার্লামেন্ট না বসালে হাইকোর্টে বিচারাধীন একটা বিষয়,
মানে যে জিনিসটা তারা বলে, এবং আমার ধারণা তাদের পরামর্শদাতারা ওই যে জুনায়েদ সাকি তো বলেই ফেলছে আমাদের আন্দোলন, তার মানে ও বুদ্ধি দেওয়ার চেষ্টা করে। তো জুনায়েদ সাকিদের বুদ্ধিটা হচ্ছে যে ওরা বলছে যে নির্বাহী আদেশে, সরকার নির্বাহী আদেশে করুক। তারা জানে না বাংলাদেশে তো 3টা ব্রাঞ্চ আলাদা। নির্বাহী আদেশ তো 18 সালে দেওয়া হয়েছিল, সেটা কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। আমার বিশ্বাস তারা জানে, যথেষ্ট বুদ্ধি করছে। কারণ হচ্ছে কোর্টে বিচারাধীন থাকা অবস্থায় করা যায় না, কিন্তু তারা কেন করছে একটা প্রেসার সৃষ্টি করতে। তারা নির্বাহী আদেশ বলছে কেন? না, একটা নির্বাহী আদেশ তো আছেই। এইটা বলছে কোর্টের বিরুদ্ধে যদি বলে তাহলে কন্টেম্পট অফ কোর্ট আছে পারহ্যাপস 1926, তাহলে তাদের বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট হতে পারে। সেই জন্য তারা বাংলা একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট প্রবাদ আছে, বউ ঝিকে মেরে বউকে শেখানো। তার মানে তারা এই আমলাদের তারা গালাগালি দিচ্ছে, তারা হচ্ছে সরকারের বিরুদ্ধে বলছে বলে এটা আসলে কোর্টের পরে চাপ সৃষ্টি। তারা তো মনে করে, আমি কথা বলে দেখেছি নিচের দিকে লোক, তারা তো মনে করে তারা এই চাপ সৃষ্টি করেছিল, এই জন্য হাইকোর্ট থেকে এরকম আদেশ হয়েছে। তারা কিন্তু ইনডাইরেক্টলি বলে, ডাইরেক্টলি বলে না। কিন্তু স্যার এখন বলেন তো, এখন যে আদেশটা বলবৎ আছে, আমার অনেক কষ্ট আছে, বিকজ সকল পিছিয়ে পড়া গোষ্ঠীর কোটাটা নাই। এই কোটা শূন্য অবস্থায় তাদের কি আন্দোলন আছে? আন্দোলন তো করা উচিত আমাদের, যারা আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষে যাই। আর তারা নাম দিয়েছে সংস্কার। আপনি চিন্তা করে দেখেন তো, যদি সংস্কারই তাদের উদ্দেশ্য হবে, 18 সালে যখন বাদ দেওয়া হলো তখন মাঠে নামেনি কেন? শুনেন, না এই প্রশ্নের উত্তরটা যাদের লোক থাকে, যারা শক্তিশালী, যারা শক্তিশালী তাদের টিম আপ হয়। সিংহ দেখেন একসাথে টিম আপ করে হয়, কিন্তু ওখানে 1000 মহিষ আছে, তাদের কিন্তু টিম আপ হয়। আপনি যাদের কথা বলছেন, কৃষকের ছেলে মেয়ে আমি দেখছি এখন 1%ও আসে না, তাদের পার্সেন্টেজ 40% কৃষিতে কাজ করে, তাদের তো কেউ আসছে না। আপনি নারীদের কথা বলছেন, এখন কিন্তু 3-4% আসে। কিন্তু এটা কেন হয়? তাদের কিন্তু দল হয় না, টিম আপ। তাদের পক্ষে কে? এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে পাইনি আমি। পান্না ভাই, আপনার কাছে যদি আসি, এই মুহূর্তে কোটা শূন্য। হাইকোর্টের রায় যেটা প্রকাশিত হয়েছে সেটাতে বলা হচ্ছে সরকার সংস্কার করতে পারে। এখন নির্বাহী আদেশ তো হাইকোর্টের চ্যালেঞ্জ হয়, হাইকোর্টে বিচারাধীন, সুপ্রিম কোর্টে এটা গেছে। 4 সপ্তাহের মধ্যে একটা কোটা একটা সুরাহা করতে বলা হয়েছে। এই কোটা শূন্য অবস্থায় এই আন্দোলনের অর্থ কি? এটা আন্দোলনের অর্থ কি এটা তো আমি বলতে পারবো না। আপনি বুঝেন না? আপনার না, আমি বলতেছি যে সেটা হচ্ছে আর একটা, আমি বুঝি না যে নির্বাহী আদেশ যেটা চাচ্ছে, হ্যাঁ, এটার অর্থ লেগে দিচ্ছে এটা ওরা বুঝে। কারণ নির্বাহী আদেশের বিরুদ্ধেই কিন্তু হাইকোর্টের এই অর্ডারটা হয়েছে। হ্যাঁ, জুনায়েদ সাকির এত উপর ওঠানোর দরকার না, এই নামগুলো নেওয়া কিন্তু আচ্ছা ঠিক আছে, সরি, প্রত্যাহার না। এটা হচ্ছে চাপের আগে আর চাপের পরে। চাপের আগে কি করতে, এখন চাপ সৃষ্টি করে এখন তাদের পক্ষে যায়। নরমালি কোর্ট কি করে, ইনিশিয়াল স্টেজে ফুল জাজমেন্টটা তো দিতে পারে না তাৎক্ষণিক। সে সামারিটা বললে যে রুল ইস্যু এবং রিটার্নেবল ফর 6 উইকস, এই তো, বা 4 উইকস। ওইটা দেওয়ার পরে আমি একটু বলি, ওইটা দেওয়ার পরে এরা মনে করছে তাহলে বোধহয় রুল অ্যাবসলিউট হয়ে গেছে, সব বাতিল, মোটামুটি সব না, কোটা বাতিল মানে কোটা বাতিলের না, ওই কোটা বাতিল যে অর্ডারটা হয়েছিল ওইটা বোধহয় স্থগিত না, ওইটা বাতিলই হয়ে গেছে। স্থগিত, বাতিলও না, মনে করছে যে বাতিল, কোর্ট বলেছে বাতিল না, কোর্ট বাতিল বলতে স্টে করেছে না, হেডলাইনে কিন্তু বাতিল, কিন্তু ভিতরে ব্যাখ্যায় যেতে হবে। ভিতরে ব্যাখ্যায় বলছে সরকার যেটা মনে করে তাই করতে পারে। হাইকোর্ট থেকে তো আবার স্টে করেছে, আমি সেটাই বলছি, মানে স্টে। অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন আবার এটা স্টে করেছে, সেটাই বলছি। বলছে তখনও হাইকোর্ট ফুল জাজমেন্টটা পায়, অ্যাপিলেট ডিভিশন ফুল জাজমেন্টটা পায় নাই, যে কারণে একটা দিন ডেফার করলো। ফুল জাজমেন্টটা দেখলাম আমরা যে সেটা কোনো নাই, অ্যানামলি বা পারপাসফুল, এটা কিছুই নাই। আছে যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট টাইম টু টাইম প্রয়োজনে এটা সংশোধন, বিযোজন বা পরিমার্জন এটা করতে পারবে। ওরা তো মনে করে চাপ দিয়ে কাজ হয়েছে, এরপরে আরো হবে না, বড় ক্ষতি হয়েছে। হাইকোর্টের রায়টাই তো পুরোপুরি অ্যালাইন ছিল তাদের, যদি সত্যিকারে সংস্কার তারা চায়, আর যদি মনে মনে বাতিল চায় তাহলে তো অন্য কথা। এক আর দুই হলো যে তার থেকেও বড় এখন সার্কিট, আপনি শেষ করেন। না, আমার আর একটা আছে, সেটা হচ্ছে এদের আন্দোলন, যে কোনো আন্দোলনে
জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়। সেটা তো আরেক বিষয়। না, আরেক বিষয় না। আমি বাসায় চলছে এইভাবে, এইটা তো আমি বাসায় ফিরতে পারবো না, কথা যদি বলি, কাজে যেতে পারবো না। জনজীবনকে স্বাভাবিক রাখার দায়িত্ব যাদের, তারা আগে আসতেছে না। এটা আমার প্রশ্ন। সেটা আরেক তাদের আগে প্রশ্ন। আসতে হবে এই না? যে মুক্তিযোদ্ধা আপনি সাকিব কথা বলেন, আমাদের বুদ্ধিজীবীরা কোথায়, তারা কথা বলে না কেন? মুক্তিযুদ্ধ নিয়ে আপনারাই আমাদের পড়াইছেন মুক্তিযুদ্ধ এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সুতার এপার ওপার। বিজয়ী হলে আপনি শেখ মুজিব, যদি আপনার কজ ভুল প্রমাণিত হয় আপনি অনুপ চেটিয়া। সুতরাং আপনি এইসব আন্দোলন করবেন যার কোনো যুক্তি আছে কি নাই প্রশ্ন। সুতরাং এতে কি আপনি এখানে রুটি রুজির আন্দোলন করছেন, অন্য কিছু না, কিন্তু তাদের প্রফেশনাল আন্দোলন এবং বাকি 99% মানুষের রুটি রুজিকে আক্রান্ত করে। এটা আপনি পারেন কি আপনি জানেন? আমি একটু কথা বলি। 40 মিনিট আলোচনা হয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনেছি এবং এই আলোচনায় বিভিন্ন যে তথ্যগুলো সবাই মিলে দিলেন তাতে কোটা সম্পর্কে সারা পৃথিবীতে কোটার অবস্থা এটা খুব পরিষ্কার হয়েছে। আমি ভাবছিলাম কোটা নিয়ে যে বাংলাদেশ তো হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোটা না বলে যেটা আপনারা বলছেন যে অগ্রাধিকার, প্রেফারেন্স কাদের হওয়া উচিত, এবং সেই হিসাবেই কিন্তু যেটা তথ্যাদি পেয়েছি আমরা সেই মুক্তিযুদ্ধের পরে যে এগুলো এসছে সংখ্যাগুলো, তারপরে কমতে কমতে শেষ পর্যন্ত 56 ভাগে এসছে। তারপরে এখন এই যে কোটার আন্দোলন যে শুরু হয়েছে সেটাও একটু আমি দেখেছি। আমার ছেলে দেখলাম আমাকে একটা পাঠিয়েছে আর্টিকেলটা, সেই 13 সালে লেখা, যেটা মানে সে ছাপায়ও নেই, লিখেছে এবং সেখানে দেখিয়েছে যে এই কোটাটার যারা শুরু করেছিল তাদের পরিচয়টা কি, এবং সেই পরিচয় তো মানে খুবই মারাত্মক। এরাই ছিল স্বাধীনতা বিরোধী, প্রধানত জামাত, শিবির এবং এর সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল বিএনপি, এবং এরা এগুলো শুরু করে। কিন্তু তারপরে এই কোটার আন্দোলনটা পরে আমরা দেখলাম ধারাবাহিকভাবে 18 সালে, যেটাকে বলা হচ্ছে একটা নির্বাহী আদেশে, এটা সব বাতিলই করে দেওয়া হলো। এবং এখানেই আমরা প্রবল একটা ধাক্কা খেলাম। মাঝখানে একটু কথা বলি, আমার অনেক পরিচয় আপনারা দিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কিন্তু আমি খুব খুশি হয়েছি আমি যে একজন মুক্তিযোদ্ধাই পরিচয়টা আমাকে দিয়েছেন। এবং আমি এটা আমাদের যে রাস্তায় আজকে যে আমাদের ছাত্র ছাত্রী, তরুণ তরুণী এবং সেই যুবক যুব নারী তোমরা যারা আছো তাদের উদ্দেশ্যে আমি তোমার কথাগুলো বলছি। আমি কিন্তু 71 সালেই শুধু মুক্তিযোদ্ধা নই, আমি 90 সালে মুক্তিযোদ্ধা সেই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে। আমি 2007 সালে আমি মুক্তিযোদ্ধা এবং আমি জেল খেটেছি, এবং আমি তোমাদের জন্য জেল খেটেছি, ছাত্রছাত্রী বিপন্ন ছাত্রছাত্রীদের পাশে সব সময় আমি দাঁড়িয়েছি। এবং যখনই এই তারুণ্যের উপর ভর করে তোমরা আসো এবং তোমরা বুঝে আসো না বুঝে আসো, তখনই আমি তোমাদের সাথে একটা নৈকট্য বোধ করি এবং সেই জন্য মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। এবং এখনও এই বয়সে, আমার বয়স 75, এবং এখনও কিন্তু আমি নিজেকে একজন মুক্তিযোদ্ধাই মনে করি। আমি তোমাদের ভেবে দেখতে বলি যে এখানে যে আলোচনাগুলি হয়েছে সেগুলি তোমরা শুনেছ, এবং আমাদের এই বাংলাদেশে, আমাদের যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটা হয়ে গেল, তোমরা কি জানো? তোমরা তো অনেক সময় বলো যে না, আমরা তো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নই, কিন্তু তোমরা মাথার মধ্যে তোমাদের সেই স্বাধীনতার পতাকাটাকে বেঁধেছ। তোমরা কি জানো যে তোমরা কি বলতে পারবে কারা মুক্তিযোদ্ধা? এবং বাংলাদেশের সত্যিকার মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের গ্রামের একেবারে যে কৃষক, নিম্ন শ্রেণী, তারা হচ্ছে প্রধানত মুক্তিযোদ্ধা। এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে 1,45,000 ধরনের মুক্তিযোদ্ধা যারা ট্রানজিট ক্যাম্পগুলোতে ছিল, তাদের হাতে কিন্তু এই প্রথমবারের মতো সেই মানুষের হাতে অস্ত্র গিয়েছিল। কিন্তু এটা পরিতাপের কথা যে তাদের অস্ত্র ছেড়ে দিয়ে তাদের চলে যেতে হয়েছিল, এবং তারপরে মুক্তিযোদ্ধাদের কোনো পদায়ন হয় নাই, কোনো ক্ষমতায়ন হয় নাই। এবং এই যে বাংলাদেশ আজকে প্রাচুর্যের বাংলাদেশ, সে খুবই কম, সামান্যতম সেই সুবিধাগুলো কিন্তু তাদের দ্বারে পৌঁছায়। কারণ আমাকে ইন্টারাপ্ট করবেন না প্লিজ। তারপরে তোমরা একটু ভেবে দেখো, তোমরা বলছো এখন যে 5% কোটা রাখলেই হবে। আচ্ছা, আমি তোমাদের বলি, তোমাদের এই অধিকারটুকু কে দিয়েছে? ছাত্রছাত্রী, তোমরা কি জানো কোটা সম্পর্কে? তোমাদের 5% হবে না কত পার্সেন্ট হবে, এটা কি তোমরা নির্ধারণ করবে? এবং এখানে আমরা তো জানি, আমি তোমাদের দেখে দুঃখ হয়, আমি যখন দেখি আমাদের কত মেয়েরা, আমাদের কিশোরীরা এবং যুব নারীরা তোমরা রাস্তায় নেমে এসেছো,
তোমরা কি আজকে শোনো নাই যে এই কোটা যে একটা নির্বাহী আদেশ, যেটাকে আমি অত্যন্ত খুবই পরিতাপের সাথে আমি বলতে চাই, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, একটা খুবই ভুল সিদ্ধান্ত। এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে এই যে নারী কোটার অবস্থাটা আমরা দেখেছি। এবং আমি তোমাদের জিজ্ঞাসা করতে চাই যে তোমরা সেগুলি ভাবো না? তোমরা কি এই কথা বিবেচনা করেছো কখনো যে তোমাদের বাসায় যে গৃহকর্মীরা আছে, যারা কাজ করে একটু পয়সা জমিয়ে তাদের ছেলে মেয়েদের পড়ায়, তাদের কোন কোটার প্রয়োজন আছে কিনা? যে মুক্তিযোদ্ধা আর কতদিন পরে কয়জন বাঁচবে? তারা তো বেশিরভাগ মরেই গেছে। এবং তাদের সন্তান সন্ততি কিন্তু সেইভাবে কিছুই পায় নাই, কোথাও আসতেও পারে নাই। আছে তোমরা নিয়ে বিদ্রোহ করো নাতিপতি, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। তোমরা এগুলি খবর নাও, তাদের অবস্থা একটু দেখো। এবং এইবার আমি একটা কথা বলবো, মাজেদা বেগম, আমি আমাদের ইউনিয়ন, আমাদের পূর্বথানার একটা গ্রামের, সে তার বাবাকে নিয়ে এলো, এবং তার বাবা শামসুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধার নানা কারণে সেই মুক্তিযোদ্ধার গ্যাজেটভুক্ত সে হয় নাই। এবং তার মেয়ে মাজেদা বেগম, 3টি মেয়ে, একজন ঢাকায় কাজ করে গৃহকর্মী হিসাবে, এবং এই মাজেদা বেগম সে অত্যন্ত দরিদ্র, আরেকজন দরিদ্র। সে কি করেছে, এই হচ্ছে বীর নারী। সে একদিন ফজরের নামাজের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে একটা নাম্বার আছে, এবং সেই নাম্বারে সে ফোন করেছে, এবং সে অবাক হয়ে দেখলো যে সেই নাম্বার আমাদের প্রধানমন্ত্রী ধরেছেন, এবং ধরে তারপর শুনেছেন তার কথা, এবং বলেছেন যে এটা সময় লাগবে কিন্তু অবশ্যই হবে, কিন্তু তার আগে তিনি তার জন্য 5,000 টাকা ব্যবস্থা করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, এবং সেটা পেয়েছে। এবং তারপরে যে সংগ্রামে বীর নারী মাজেদার এখনো শেষ হয় নাই। শেষ পর্যন্ত কিন্তু এই আমি এটাতে যুক্ত হয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি সেই, এবং সেখানে তার যুদ্ধ কিন্তু শেষ হচ্ছে না, থেমে যাচ্ছে না। এটা শুধু মাজেদার গল্প নয়, এটা হলো বাংলাদেশের অধিকাংশ দরিদ্র ছিন্নমূল মুক্তিযোদ্ধাদের করুণ ইতিহাস। তোমরা সেগুলো জানো। এবং আমি এবার তোমাদের বলবো, ভালো যেটা লেগেছে তোমাদের, এই তো তোমাদের ব্যারিকেড দিয়েছে পুলিশ, এবং সেখানে তোমরা এগিয়ে আসছো, এবং সেখানে খুবই উত্তেজনাপূর্ণ, সেই 71 থেকে শুরু করে সবাই আছে, এবং সবাই ভাবছে যে কখন কি জানি হয়ে যায়। কিন্তু আমি দেখছিলাম একদিকে পুলিশ আছে, হেলমেট আছে, বর্ম আছে, তাদের সেই জলকামান আছে, এবং রায়ট কার আছে, কিন্তু তোমরা এগিয়ে আসছো, এবং তোমরা তো তরুণ, তোমরা এগিয়ে আসছো। কিন্তু সেখানে যেটা দেখলাম, যেটাতে আমি খুব খুশি হয়েছি, কেউ পুলিশের উপর আক্রমণ করে নাই, পুলিশও তোমাদের উপর আক্রমণ করে নাই। এবং তখনই আমি এটা মনে হলো, এই ছাত্রছাত্রী তোমরা এইখানে একটা প্রজ্ঞার পরিচয় দিয়েছ। একটা জিনিস ভেবে রাখো, এই বাংলাদেশ হওয়ার কারণে আজকে আমাদের এই বাংলাদেশ, সারা পৃথিবীতে আমাদের যে অবস্থা ছিল, আজকে কোথায় চলে গেছে সেই বাংলাদেশ। সেই বাংলাদেশকে তোমরা একটা এই ধরনের, যেমন ধরো সেখানেই যদি কোনো একটা গোলযোগ হয়ে যেত কোনোভাবে, সেখানে আমি দেখেছি সেই যে পুলিশ রায়ট কার, সেখানে তোমরা উঠে পড়েছো, সেখানে বাংলাদেশের পতাকা ওড়াচ্ছ। কিন্তু তারপরেও আমি তোমাদের ভেবে দেখতে বলবো, এই যে তোমরা কোটার জন্য মানে আরো তোমাদের তথাকথিত মেধা, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটার জন্য সেখানে যেতে চাচ্ছ, তোমরা আসলে কি করবে? এই বাংলাদেশটাকে তো রক্ষা তোমাদের করতে হবে। শেখ হাসিনা তো চিরদিন বেঁচে থাকবেন না, আমরা মুক্তিযোদ্ধারা তো চিরদিন বেঁচে থাকবো না। সুতরাং তোমাদের এটা করতে হবে। তোমাদের একটা জিনিস আমার ভালো লেগেছে, তোমরা বলেছো যে তোমরা একটা কমিশন চাও, এবং সেই কমিশন বিবেচনা করবে। পৃথিবীর বিভিন্ন দেশে সেই ধরনের কমিশন আছে, এবং সেই কমিশনগুলো কাজ করতে দাও, এবং সেখানে কোটা কতটুকু লাগবে তারাই বিবেচনা করবে। আর আমি তোমাদের প্রতি অনুরোধ জানাবো, তোমরা এই সমস্ত বিষয়গুলো দেখো, সবকিছু ধ্বংস করতে যেও না। এবং আমি জাস্ট এক মিনিটে বলছি যে ওরা হয়তো জানে না, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে পরবর্তী 31 বছর কোনো মুক্তিযোদ্ধা কোটা কাজ করে নাই, বরঞ্চ যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের অনেককে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। এবং সর্বশেষ 1977-এ তথাকথিত একটা যে সেনাবাহিনীতে অভ্যুত্থানের নামে বিনা বিচারে 1400 জন সেনাবাহিনীর সদস্যকে যে হত্যা করা হয়েছিল ফাঁসিতে ঝুলিয়ে, এই খবর তো আমাদের বর্তমান প্রজন্ম জানেন। সেটা জানানো হচ্ছে না কেন, হয় না কেন? সেটা হলো 18-র আগের সিনারিও, 18-র পরের সিনারিও। এখন 18-র আগের সিনারিও ছিল কি 45-56। আপনি যেটা বলেছেন
আগে কিন্তু তাকে সব জায়গায় কোয়ালিফাই করে আসার পরে টেবিলে আসবে রেজাল্ট শিট, দেন বিভাজনে যাব। বিভাজনে গেলে আগে ছিল কি 45% মেধা 45 জন আগে নিয়ে নেবেন, দেন 56% কোটায় দিবেন। আর 13 থেকে 20 গ্রেডের যারা, তারা আগেও ছিল, কোনো মেধা ছিল না, মানে মেধা বলতে আমি কোয়ালিফাই করে আসতে হবে, কিন্তু পরে যখন বিভাজন করা হয় তখন কিন্তু মেধার জন্য আগে যেমন 45% ছিল এখানে রাখা হয় না। আর যখন 18 সার্কুলার হলো তখন এই যে 12 থেকে 9 গ্রেড পর্যন্ত তাদের ক্ষেত্রে আর কোনো কোটা থাকলো না, মানে আপনি সিটটা নেবেন 1 থেকে একদম যত পর্যন্ত আবার আছে মেধার ভিত্তিতে আপনি খালি সিরিয়ালে নিয়ে নেবেন, নাম্বারের ভিত্তিতে, মেধার ভিত্তিতে না যায়। মানে মেধা হলো যে প্রাইমারি কোয়ালিফিকেশন স্কোরের ভিত্তিতে নিয়ে নেবেন। কিন্তু 13 থেকে 20 গ্রেডের যারা, তাদের কিন্তু কোনো এই না, প্রাইমারি কোয়ালিফাই করেছে, আপনি শুধু কোটায় বিভাজন করে যাবেন। যদি ফার্স্ট হয় তার ওখানে যদি কোটা না থাকে, নট সিলেক্টেড, জেলা এই কোটার ভিতরে। হ্যাঁ জি, চান আপনি যদি বলতেন, হয়তো জেলা এই কোটাকে কিভাবে দেখছেন, এই আন্দোলন দেখেন, মানে সব জায়গায় এই বিষয়টি নিয়ে শুনলাম, খুব ভালো লাগছে যে অনেক বিষয় এখানে আসছে। এবং আমি যদি একেবারে অনেক আলোচনা বাদ দিয়ে সর্বশেষেও আসি, যে আমাদের মহামান্য যে হাইকোর্ট সেখানে যে রায়টা দিয়েছে, এবং অনেকে হয়তো মনে করছে যে অ্যাপিলেট ডিভিশন এটা স্টে করেছে। আমার তো মনে হয়, আমি আইনের ছাত্র, হয়তো প্র্যাকটিশনার না, উনি আছেন, এটা তো রোববার যখন কোর্ট বসবে, যারা পার্টি আছে তারা অ্যাপিলেট ডিভিশনে একটা প্রেয়ার দিলেই তো ফোরেক্স হতে পারে। তারা পার্টি যদি উড্ডো করে, তার যে অ্যাপিলেট ডিভিশনের দ্বারাই উড্ডো করে যে হাইকোর্টের যে রায়, তার ভিত্তিতে এটা সমাধান হতে পারে। এবং ছাত্ররা আজকে যা বলছে, হাইকোর্ট তো যে রায়টা বের হয়েছে সেখানে তার আছে, সুতরাং রোববার সেটা করলে তারপর তো এরপরও তো আর কি। একটা হলো যে আমাদের এডিটর যে মোজাম্মেল বাবু যে কথাটা বলছে, এটাই ঠিক, যে হাইকোর্ট যে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে স্টে দিচ্ছে মানে কি, তার মানে কোনো কোটা নাই, এখন তো কোনো কোটা নাই। সুতরাং এখন যদি কোনো সিলেকশন হয় তাহলে তো কোটা ছাড়াই হবে সেখানে, তাহলে তো যারা কোটার বিরোধী, যদিও আমি বলবো যে কম্পারেটিভলি 18 চাইতে এবারে এটা বেটার। 18তে যেভাবে যেসব ব্যানার আমিও রাজাকার হব ইত্যাদি ইত্যাদি ছিল সারা দেশে, এবার কিছুটা ম্যাচিউরড, এবং তারা মূল বক্তব্যটা যে সংস্কার, 18তে একেবারেই সেই সময় আমরা দেখেছি কি অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই তুলনায় এবারে মানে রিজনেবল বিহেভ করছে, বন্ধ করে রাখলেও। এবং মানুষের যে রুটি রুজি, সেদিন দেখলাম যে এক ট্যাক্সিওয়ালা, ওই যে সিএনজি ড্রাইভার, সে তার সিএনজি আগুন দিয়ে দেবে, মিডিয়াতে আমি দেখলাম। যখন এত ক্ষেপে গেছে সে, যে তার সন্তানরা না খেয়ে আছে, তার কিস্তি দিতে হবে, সে এখানের মধ্যে আটকা আছে সকাল থেকে, তা সে কি করবে? এবং আগুন দিয়ে বলবে ছাত্ররা আগুন দিয়ে দিয়েছে, তার ওই ভাড়াটা দেওয়া লাগবে না, এই দেওয়া 2500 টাকা ভাড়া, কিস্তি কি বলতেছিলেন। আসলে তো তাই, আমরা নিজেরাও দেখছি। আমার মনে হয় যে এখন যেখানে আছে এটা একটা সমাধানের পর্যায়ে আমি বলবো, এবং ওনারা যে কতগুলো স্যার বলছে, অন্যরাও, এটা খুবই এটা মানে প্রাণীদনযোগ্য আমি বলবো। আবার সংস্কারের জায়গাটা আছে, এই জন্য আছে, আমরাই তো বলছি যে মুক্তিযোদ্ধা আমরা 30 ভাগ দিলেও 10 ভাগও হয় নাই। সুতরাং আমি মনে করি স্পেসটা আছে, আমরা যদি স্পেসটা আছে, আমরা কিছু স্পেস আছে এবং কোটা রাখতে হবে। আলোচনার তো একটা প্রেমিস তৈরি হয়েছে, আমরা গত 15 বছরের রেকর্ড দেখে ট্রেন্ডটা কি, মুক্তিযোদ্ধা এবং অ্যারাউন্ড 10% ইজ দ্য ট্রেন্ড, আদিবাসীদের ট্রেন্ড কি। আমি যে কথাটা লাস্ট বলতে চাই, ওইখানে আমি যেতে চাই না, যে কথাটা আমাদের অত্যন্ত সম্মানিত বলছেন, পান্নাবাইও বলছেন, যে মনে বলছেন যে অনেকে ওরা মনে করে, বা এই মনে করার মধ্যে যৌক্তিক কারণও আছে। আমি মনে করবো যে প্রেশারের কারণে অনেক সময় অনেক কিছুই, তো যারা সবাই প্রেশার বলি, একটা মতামত বলি, একটা মোভ বলি, যারাই যেখানে কাজ করুক সেটাকে তো গুরুত্ব দিতে হয়। আপনি রংপুরেও তো করা হয়েছে, এই গুরুত্ব দিতে গিয়ে তাদের সেই ভাঙচুর, আগুন, এই আমিও রাজাকার হব, এইসব দিয়েই তো মাননীয় প্রধানমন্ত্রী পুরো বাতিল করলেন। সুতরাং সেটা একটা, সুতরাং আজকের আমি মনে করি যে যারা আছে সঠিক, আপনি সবারই তো কম বেশি আবেগ আছে আপনার, তাই না? আপনি স্বাধীন বাংলাদেশে প্ল্যাকার্ড যদি দেখেন, আমিও
এবং আজকে সে কারণে বলবো যে এই অবিলম্বে আমার যে প্রত্যাশা যে এটা যে পর্যায়ে আছে, এটা আমার মনে হয় সবাই যে অবিলম্বে সবগুলো জিনিস বিবেচনায় রেখে, এবং যে বিষয়গুলো এখন আসছে যে আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী, যে সংবিধানে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস অফ পিপল বলতে অঞ্চল টঞ্চল সবই আছে, এই জন্য সেই প্রান্তিক জনগোষ্ঠী অঞ্চল ভিত্তিতে হতে পারে, এই যে উনি বলছেন, স্যার বলছেন ছিটমহল হতে পারে। এই যে মানুষ, দরিদ্র যে মানুষগুলো, এই যে ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে আমরা দেখি যে 3 বেলার মধ্যে 1 বেলা খায়। হ্যাঁ, চান একটু টাইমটা একটু আপনি এই পর্যায়ে সাজেস্ট ঝামেলা আর একটা জায়গায় আছে, সেটা হলো মুক্তিযোদ্ধার তালিকা। এইটা যদি সঠিকভাবে প্রণয়ন না করা হয়, এই কন্ট্রোভার্সি কিন্তু থাকবেই। আর একটা হলো, এবং সেটা করতে গিয়ে কেলেঙ্কারিও হয়ে গেছে, জঘন্য জঘন্য কেলেঙ্কারি আছে, আমরা সবাই জানি। এবং ওইটা একটা সেপারেট বিতর্ক, তালিকা নিয়ে আর যে কথা আমি একটু অ্যাড করি, এরকম অনেক মুক্তিযোদ্ধা প্রান্তিক জনগোষ্ঠী, আমি এই জন্য যারা বলে যে এইখানেই তালিকা শেষ, আবার আমাদের সরকারের এই জিনিসটা এই জন্য একমত হই না, এই যে এটা আপনি পারেন না, এইখানে তালিকা শেষ বলার অধিকার কেউ নাই। এখনো তালিকা আসে না, বহু আছে, এবং মুক্তিযোদ্ধারা বেশি বেনিফিট দিচ্ছে। এখানে একটু কথা বলি, এই যে আজকে 53 বছর পরও আমি মুক্তিযোদ্ধার লিস্ট করছি, এটাও আমার কাছে অবাক লাগে, তাই না? হ্যাঁ, এবং আপনি দেখেন গোলাম আরিফ টিপু তার রাজাকার বানাই দেওয়া হয়েছে। কাকে? গোলাম আরিফ টিপু, যিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আর সিভিলিয়ান যে ফ্রিডম ফাইটার ছিল যারা, তার ভেতরে কাদের সিদ্দিকীর পরে লতিফ মির্জা ছিল সবচেয়ে বড় তার বাহিনী। লতিফ মির্জা মারা গেছে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে, তার রাজাকারের লিস্টে সে উঠে। রাজাকারের তখন লিস্ট হয়েছে কি করছিল না মাঝখানে, সেটা নিয়ে হাউকাউ হইল না, মুক্তিযোদ্ধা মন্ত্রী করছিলেন। এই যে ঘটনাগুলো, এগুলো তো দুঃখজনক। তো এখন আমার কাছে যেটা, সেটা হচ্ছে একটা সঠিক মুক্তিযোদ্ধার তালিকা দরকার। আর হইলো তার চেয়েও বড় হইলো যে শহীদদের তালিকা দরকার। শহীদদের তালিকা, শহীদের পরিবারেরা তো কেউ কিছুই পায়, এবং একই সাথে যোদ্ধাহত। হ্যাঁ, যুদ্ধাহতরা তবু পাচ্ছে, যুদ্ধাহতরা কিন্তু মুক্তিযোদ্ধা কোটা কি একটা আগে দেখছিলাম ওই আসাদ এভিনিউর ওইখানে। এই অঞ্চলের ইতিহাসে পারবে না, তার কারণ 1857 সালের সেই তালিকা তো কেউ কখনো আমি খুঁজে পাই না, দেখতে পাই না। আমি আন্দামানেও গেছিলাম, সেখানেও দেখে নাই। সুতরাং এখানকার ইতিহাস কিন্তু যে এসব খুঁজে পাওয়া যায়। আমাকে যদি 5 সেকেন্ড একটু সময় দেন, এটা সমাধানের দিকে আমাদের আমি শুনেছি যে আজকে ছাত্রছাত্রীরা তারা বসবে এবং সন্ধ্যায় তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, এবং সেই জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার বিনীত একটা অনুরোধ আছে। আপনি ডাকেন এদের, আপনার সেই মন্ত্রণালয়ে, আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে সুপরিসর কনফারেন্স রুম, সেখানে ডাকেন, এবং সেখানে শুধুমাত্র ওই ঢাকার নেতাদের নয়, সারা বাংলাদেশ থেকে এই যে আন্দোলনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আপনি ডাকেন, এবং তাদের মধ্যে সমসংখ্যক আসুক। আমাদের সেখানে মেয়েরা যতজন, ছেলেরা ততজন, তাদের শুনুন এবং তাদের কথা শুনুন, এবং সেখানে তখন আপনি আপনাদের কথাগুলো বলবেন, এবং এইভাবেই একটা সমাধান কিন্তু আমরা পেয়ে যাবো আলোচনার মধ্যে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে 2টি বিষয় নিয়ে আলাপ করতে চাই। আমি মানে কোনোভাবেই ধরে নিতে চাই না এই 2টি আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র আছে কোনো লেভেলে, সেজন্য আমি আলোচনাও 2টি আলাদাভাবে করছি। আমরা প্রত্যয় স্কিম বা পেনশন স্কিম নিয়ে পরের ধাপে আলোচনা করব। এই ধাপের আলোচনায় যদি আমি এভাবে কনক্লুড করি, আমাদের যে কোটা প্রথা প্রচলিত ছিল সেটাকে আমরা বলছি অগ্রাধিকার, যে সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেধাবীদের মধ্যে এই কোটাগুলি বন্টন হয়েছে। মেধা এবং মেধাহীনের যে স্লোগান তোলা হচ্ছে সেটা তথ্য নির্ভর নয়। পরবর্তীতে যে প্রশ্নটা আসছে 18 সালে খানিকটা অভিমানও যদি বলি যে কোটা সম্পূর্ণ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত হাইকোর্ট বাতিল করে দিয়েছে, এবং আমরাও মনে করি সেটা সঠিক হয়নি। তবে হাইকোর্টের সেই রায় এই বাতিল করার অধিকার নির্বাহী বিভাগের নেই, কেননা আমাদের সংবিধান সবার উপরে। সংবিধান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টের কথা বলেছে, সেই জন্য সেটা স্থগিত করে কোটা বা প্রেফারেন্স বহাল রেখে পুনর্বন্টনের কথা বলেছে। কিন্তু আমরা সেটা রায়টা না দেখেই উত্তেজনা শুরু করলাম,
সেই উত্তেজনা বসে আমরা অ্যাপিলেট ডিভিশনে যে স্টে করলাম, মানে যে হাইকোর্টের রায়ে যে পুনর্বন্টন বা সংস্কারের সুযোগ তৈরি হয়েছিল সেটাকেই আবার রহিত করলাম করে এখন দেশ একটা কোটা শূন্য অবস্থায় বিরাজ করছে। কিন্তু আমার দুঃখের জায়গা হচ্ছে বেশিরভাগ সন্তানরা আমাদের হয়তো সংস্কারই চায়, কিন্তু তাদের ভেতরে কিছু কিছু বিচ্ছিন্ন প্ল্যাকার্ড, কবর দে, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ কর, এ জাতীয় স্লোগান প্ল্যাকার্ড আমরা দেখতে পাই, সেগুলি দুঃখজনক। এবং মূল ধারা যারা আছেন তারা নিশ্চয়ই এই প্ল্যাকার্ডগুলি সরিয়ে নিয়ে সংস্কারের দিকে নজর দেবেন। এই মুহূর্তে স্যাররা বলেছেন যে হাইকোর্টের রায় অনুযায়ী সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা যেতে পারে, অথবা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের চৌহদ্দির মধ্যেই হিয়ারিং এর মাধ্যমেও এটার সমাধান হতে পারে। হ্যাঁ পারে, কেননা এই কোটা যৌক্তিক কতখানি সেটা জুডিশিয়াল মাইন্ড ছাড়া নির্বাহী আদেশে করা হয়তো কঠিন হবে। আর তারা যেটা বলছে নির্বাহী আদেশে করা হোক, নির্বাহী আদেশ তো করা হয়েছিল, সেটাই তো কোর্ট স্থগিত করেছে। সুতরাং নির্বাহী আদেশ আদালতে চলমান অবস্থায় আরেকটি নির্বাহী আদেশের কোনো যুক্তি নেই, এবং সংসদ এটা নিয়ে আইন করারও কোনো বিধান নাই, কেননা এটি একটি আদালতে বিচারাধীন একটি বিষয় এবং আদালতে জুডিশিয়াল মাইন্ডই। তবে আমার ব্যক্তি অনুরোধ, ডেমোগ্রাফির দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। সকল গোষ্ঠী, সকল ভাগ মিলে 50 ভাগ নারীরা যাতে অন্তত 50 ভাগ জায়গা নেওয়ার সুযোগ পায়। আমি জানি না প্রতিযোগিতার মাধ্যমে, কোটার মাধ্যমে, প্রেফারেন্সের মাধ্যমে 50 ভাগ নারী যাতে সুযোগ পায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে সুযোগ পায়, এ ধরনের একটা সংস্কার আমাদেরকে এগিয়ে নিতে হবে। আর ছাত্র বন্ধুরা যদি সংস্কারের সত্যি মিন করে এবং বাতিল যারা বিচ্ছিন্নভাবে চাইছে তাদেরকে ডিজোন করে, তাহলে আমরা সবাই মিলে নিশ্চয়ই একটা সংস্কারের জায়গায় যেতে পারবো। তবে তাদের বিরুদ্ধে একটা অপরাধের জায়গা রয়েই গেল। 2000 সংস্কারই যদি চাও, 18 সালে যখন বাতিল হলো তখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরলে কেন সংস্কারের জন্য মাঠে থাকবে না? আজকে আমরা আলাপ করছি কোটা সংস্কার এবং প্রত্যয় পেনশন স্কিম নিয়ে। আমরা প্রথম ধাপে কোটা সংস্কার নিয়ে আলাপ করেছি। এইখানে কোটা সংস্কার নিয়ে যে কথাটা উঠে এসেছে, আমাদের ছাত্র ভাইদের বোনদের প্রতি সবার পক্ষ থেকে যে আহ্বানটা এসছে, হাইকোর্টের যে রায়, সেটা দেশ এখন কোটা মুক্ত অবস্থায় রয়েছে। অ্যাপিলেট ডিভিশন রায় 4 সপ্তাহের মধ্যে হাইকোর্টের রায়ের যে অংশ আমরা পেয়েছি, যে একটা সংস্কারের সুযোগ রয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে একটা যৌক্তিকরণের কমিশন কিংবা কোর্টের আঙিনাতেও সেটা হতে পারে। সেটা নির্বাহী বিভাগের হাতে আর নেই। আমরা আশা করি সেই সমাধান দিকে যাব। আর ভাই বোনদেরকে বলি যে যুক্তি হচ্ছে মেধার প্রধান নির্ণায়ক। আমরা সবাই যুক্তির মাধ্যমেই জিনিসটি সমাধান করতে চাবো। আর মেধা সম্পর্কে যা বলি, যেসব চেহারাগুলি আমরা আন্দোলনে দেখতে পাই, যে এই প্রেফারেন্সটা প্রত্যাহার করা হলে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে। যেসব নারীদেরকে দেখি, যেসব সাধারণ পরিবারের সন্তানদেরকে দেখি, কেননা মেধা মহান সৃষ্টিকর্তা সকলকেই সমানভাবেই দিয়েছেন। তার বিকাশ ঘটেছে বিভিন্ন সুযোগের অভাবে এবং সুযোগ প্রাপ্তির ব্যাপারে। যারা সুযোগ বেশি পেয়েছে তারা তো পেয়েছে, যারা পায়নি তাদেরকে তুলে আনাই রাষ্ট্রের দায়িত্ব। সংবিধান আমাদেরকে সেই দায় দিয়েছে। এবার যদি আমরা প্রত্যয় স্কিমটা অথবা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলাপে যাই, সর্বজনীন পেনশন স্কিমের একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আমি যতটুকু বুঝি, বিশেষজ্ঞরা বলবেন যে সরকার একটা পর্যায়ে মনে করেছে শুধুমাত্র 15 লক্ষ সরকারি কর্মকর্তা নয়, কিংবা তাদের মধ্যেও অনেকের স্বায়ত্তশাসিত অনেক প্রতিষ্ঠানেরই, স্বশাসিত অনেক প্রতিষ্ঠানেরই নেই। এক্সাক্ট নাম্বারটা আমি জানি না কতজন পেনশন স্কিমের অধীনে এখন আছেন, বিশেষজ্ঞরা বলতে পারবেন। সর্বজনীন দেশের 17 কোটি মানুষকেই এই স্কিমের অধীনে কিভাবে আনা যায়, যাতে করে সবাই তার কর্মজীবন শেষে এক ধরনের পেনশন পেতে পারেন, এটা হচ্ছে বেসিক প্রিমিসেস। এটা যদি আমরা মানি, তাহলে সকলের জন্য প্রযোজ্য, কোনো বিশেষ শ্রেণীর জন্য প্রযোজ্য নয় এমন কোন স্কিমের প্রতি আমাদের উন্মুক্ত থাকা
প্রয়োজন বলে আমি মনে করি। এই অবস্থার প্রেক্ষিতে প্রত্যয় স্কিম আগের 2-3টি স্কিম ঘোষিত হয়েছে, সেটা মূলত বেসরকারি লোকদের জন্য। এবার স্বশাসিত এবং স্বায়ত্তশাসিতদের জন্য প্রত্যয় স্কিম ঘোষিত হয়েছে, এবং এই স্কিমের একটা কাট অফ ডেট হচ্ছে 1 জুলাই। 1 জুলাইয়ের এই বছরের আগে যারা যেই পেনশন স্কিম এনজয় করছিলেন সেটা নিয়েই রিটায়ার করবেন সবাই। ইভেন 30শে জুনও যারা জয়েন করেছে তারাও সেই পুরনো স্কিমেই ঢুকবেন, তার চাকরি জীবন শেষে এই পুরনো স্কিমেই পাবেন। নতুনদের জন্য সর্বজনীন, সেই ক্ষেত্রে সে, তার স্পাউস এবং তার ছেলে মেয়ে সবাই স্কিমে অংশগ্রহণ যাতে করতে পারে, এটাই হচ্ছে বেসিক প্রিমিসেস। এই প্রিমিসেসের যদি আমরা আলোচনা করি, সেই ক্ষেত্রে হুবহু এখনকার পেনশন স্কিমটি থাকবে না, কিন্তু তার রূপ হবে সার্বজনীন। এই অবস্থায় আমি যদি অধ্যাপক ওয়াহিদুজ্জামান আপনার কাছে যাই, এই প্রত্যয় স্কিম, 3টা স্কিম নিয়ে বেসরকারি পর্যায়ে পার্টিসিপেটরি যে স্কিমের কথা বলা হয়েছে, ফান্ডের যে স্কিমের কথা বলা হয়েছে, তারা কিন্তু কম বেশি সবাই খুশি। এবং সেখানে বড়জোর আমরা আলোচনা করতে পারি যে আপনারা, আমি গোলাম মোস্তফা সাহেবের সাথে আলাপ করছিলাম, অঙ্কগুলি যাই করেন বেসিক হচ্ছে ইন্টারেস্ট রেট, কি রেটে আপনি ধরেছেন সেটা নিয়ে আমি তর্ক বিতর্ক করতে পারি। আর প্রত্যয় স্কিমে এসে বিরোধটা কোথায় দেখা দিল আপনার মুখ থেকেই যদি শুনি। ধন্যবাদ। আজকের বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা একেবারে দল মত, নারী পুরুষ নির্বিশেষে একটি আন্দোলনের ভেতরে আছে, এবং এক পর্যায়ে 1 জুলাই থেকে 3 দফা দাবিতে তারা শাটডাউন যাকে বলে, একেবারে কোনো ধরনের কার্যক্রমেই শিক্ষকরা অংশগ্রহণ করছে না, একাডেমিক, পরীক্ষা, প্রশাসনিক কোনোটাই না। এবং সেখানে 3টা দাবির মধ্যে একটা হলো এই যে তাদের পেনশন ব্যবস্থা, আমি বলবো যে বহাল রাখা, জাতীয় পেনশন, সরকারি যে পেনশন ব্যবস্থা ছিল তাদের, মানে আমার শিক্ষকদের যারা আন্দোলন করছে তাদের কিন্তু বহাল আছে না, আমি বলছি মানে ভবিষ্যৎ প্রজন্মের বিশ্ববিদ্যালয়ের জন্য, হ্যাঁ, মানে এই প্রত্যয়কে প্রত্যাহার করা আমাদের জায়গা থেকে। আর একটা হলো শিক্ষকদের জন্য, যে এখানে সরকারের যে দিনবদলের সনদ, যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেখানেও স্পষ্ট চাপা একজন শিক্ষক নেতা, এখানে আরো স্যাররা আছেন, আমার মনে আছে যে এখানে স্পষ্টতই আছে যে পৃথক পে কমিশন করে শিক্ষকদের উচ্চতর মর্যাদা এবং পৃথক এবং উচ্চতর বেতন কাঠামো দেওয়া। আজকে যদিও আওয়ামী লীগের যে ওয়েবসাইটে সেটা আছে, উচ্চতর মর্যাদার কথাটা এডিট করা হয়েছে, আমরা যদি দেখি এখনো প্রিন্ট নিলে দেখতে পাবেন। এবং 2010 সালের যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, সেখানেও সেই সুপারিশ করা হয়েছে, সেটিকে অবিলম্বে দেওয়া। তৃতীয়ত হলো যে 15 যে বেতনের স্কেলে এই আমাদের যারা অন্যান্য জায়গা, বিশেষ করে সরকারি যে আছে তাদের জন্য একটা সিনিয়র স্কেল করা হয়েছে, সুপার গ্রেড, সেইটাকে সুপার গ্রেড নাম দেন, সিনিয়র স্কেল হটেবার আপনি নাম দেন না কেন, সেটাও শিক্ষকদের দেওয়া। এই 3টা মূলত দাবি। এখন দেখেন, আমি একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি, আজকের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, আপনি দেশ অনেক এগিয়েছে। মুক্তিযুদ্ধের পরে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আগেও বলেছেন, 70 নির্বাচনী কর্মসূচিতেও বলেছেন যে শিক্ষা তো কোনো ব্যয় না, শিক্ষা হলো একটা ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। সুতরাং আমাদের দেশকে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষায় বিনিয়োগ প্রয়োজন। এবং আপনি যত আধুনিকতা আনেন, এখানে বলা হয় যে কারিকুলাম, মূল কারিকুলাম হলো টিচার। আমরা একাডেমিক ভাষায় বলি টিচার ইজ দ্য বেস্ট কারিকুলাম। আপনার মেধাবী শিক্ষক যদি না আসে, মেধাবীরা যদি শিক্ষকতা না আসে, সেইভাবে দক্ষ শিক্ষক না পাওয়া যায়, ডেডিকেটেড টিচার না পাওয়া যায়, শিক্ষা ব্যবস্থা আগাবে না। এখানে মেধা নিয়ে কিন্তু আমরা খুব বিপদে। না, আমি বলি আপনার ঠিকই আছে। এক জায়গা থেকে আজকের আমরা যে আন্দোলনটা করছি, যদি স্কেলের জায়গায় বলেন, সেটা আমরা করছি আমাদের জন্য না, বিশ্ববিদ্যালয়ের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, দেশের জন্য। আপনার স্কুল কলেজ লেভেলে কোনো চাকরি না পেয়ে সর্বশেষ চাকরি শিক্ষা। কারণ আপনি যদি এই যারা বিসিএস দেয়, আপনি যদি 1 নম্বর চয়েসও শিক্ষা দেন, যে আমি শিক্ষকতা করতে চাই, দিস ইজ মাই বেস্ট চয়েস, তাহলে আপনি দেখবেন যে আপনার এই কাঠামোতে তার হাইয়েস্ট প্রমোশনের গ্রেড হলো, একটা অধ্যাপকের গ্রেড হলো গ্রেড 4। বৈষম্যটা হলো এখানে।
সুতরাং শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এখনো কিছু মেধাবীরা আসে, তাও কিন্তু কেউ আছে রেজাল্টের পরই চলে যায় বাইরে স্কলারশিপ নিয়ে, কেউ কেউ এখানে যোগদান করে একটা স্কলারশিপ নিয়ে বাইরে চলে যায়। যারা আসে অনেকেই আমরা ওই সকল হাতছানি কিন্তু উপেক্ষা করি, নিছক দেশের টানেই কিন্তু আমরা ফিরে আসি। তাহলে যদি আপনি এমন একটা ব্যবস্থা দেন যেখানে যেটু আছে সেটাই তো আপনার সার্ভাইভালের জন্য যথেষ্ট না, সেটা যদি ভালনারেবল করা হয় তাহলে ক্ষতি হবে কার? ক্ষতি হবে দেশের। শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হলে আপনি যত উন্নয়ন করেন সেই উন্নয়ন আগাবে না। আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একমাত্র বঙ্গবন্ধু, কারণ তার তো তিনি যা বলেছেন তাই করেছেন। জিডিপির 5% অ্যারাউন্ড তিনি বরাদ্দ করেছিলেন। একটা চরম বিধ্বস্ত একটা দেশ, মানে সর্বশান্ত এই অবস্থায়, কিন্তু আজকের আমরা দেখি আমাদের যে বরাদ্দ ওয়ার্ল্ডের একেবারে পোরেস্ট লেভেলে আমাদের বরাদ্দ। এখন আসেন প্রত্যয়, ওই আপনাদের অন্যান্য সকল আন্দোলনে আমরা সবাই একমত। প্রত্যয়টা আমি বলি, প্রত্যয় যে স্কিম করা হয়েছে এটা টোটালি শুভঙ্করের ফাঁকি। এখানে যে বিদ্যমান পেনশন ব্যবস্থা বাতিল করে প্রত্যয়ের নামে যে এই যে অবসর ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে, আমি বলবো যে এটা -0। আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বলি যে বিশ্ববিদ্যালয়ে আমাদের 65 বছর চাকরি, যদি খুব প্রাগমেটিক কোনো থিওরিতে যাওয়া দরকার, আমিও আইনের ছাত্র আর অঙ্ক গণিতটা খুব ভালো বুঝতাম ছোটবেলা থেকে। আমরা আসলে কিছু বুঝি না, তাও না সেটা বলছেন, এই জন্য আমি বলি আপনারা বুঝবেন। আপনি হিসাব করতেছেন বর্তমান দিয়ে হিসাব করলে হবে না। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যে শিক্ষক অবসরে যাচ্ছে, ধরলাম সে 25 বছর বা 24 বছর বয়সে যোগদান করেছে, 84 সালে 25 বছরে যোগদান করলে আজকের এই 2024 সালে সে রিটায়ারমেন্টে যাচ্ছে 40 বছর চাকরি করে। 84 সালে গ্রেড অন ছিল 3000 টাকা, দেখেন 77 এর যে স্কেল, গ্রেড অন ছিল 3000 টাকা, সে 900 টাকা বোধহয় লেকচার হিসেবে যোগদান করেছে। আজকের গ্রেড এই হলো অন হলো 78,000, 26 গুণ বেশি। তাহলে সেই আমি কিন্তু এখন অবসর পাচ্ছি এই গ্রেড অনে। আমি একজন সিলেকশন গ্রেডের সিনিয়র অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির। তাহলে আমি গ্র্যাচুইটি পাচ্ছি 80,73,000 টাকা। আমি 18 মাসের আমার বেতন যদি আমার আনলিভ থাকে সেটা আমরা ক্যাশ করতে পারছি। আমি 12 মাসের এলপিআর পাচ্ছি, সেখানেও 15-16 লাখ টাকা পাচ্ছি। আর আমি পেনশন বেসিক পেনশন পাচ্ছি আমার এই 78টা স্কেলে 35,100 টাকা। এখন আমি আজকে যে যোগদান করবে 1 জুলাই, যে 30 জুন যোগদান করবে, সে কিন্তু 40 বছর পর এই স্কেলে যা আছে তাই পাবে। আগে আমি হিসাব করি 30 জুন যে যোগদান করবে, 30 জুন মনে করেন এই 40 বছরে 26 গুণ বেড়েছে। আমি নেক্সট 40 ইয়ার্সে কত গুণ বাড়তে পারে? আমি ধরলাম 13 গুণ বাড়বে। তাহলে সে গ্র্যাচুইটি পাবে 10 কোটি টাকার উপরে। অন্যান্য সুবিধা থেকে 15-16 কোটি টাকা সে এককালীন পাবে। আর সে পেনশন পাবে 35,100-কে 13 দিয়ে গুণ দেন, প্রায় 5 লাখ টাকা মান্থলি পেনশন পাবে। আর যে 1 জুলাই যোগদান করবে, ওনরাই বলুক, সেই এই যে এককালীন টাকাটা সে পাবে না, টোটাল পাবে না। সে পেনশন পাবে অ্যাট বেস্ট মনে করেন 1,80,000 বা 2 লাখ, 2.5 লাখ পাক মাসে। মাসে। আর সে আর কিচ্ছু পাবে না। তাহলে কিভাবে? 25 ছিল, সেটা 2 লাখ বলছেন কেন? হ্যাঁ, প্রত্যয় স্কিমে না, ওনারা 1,25,000 তো 40 বছরে বলে নাই। হ্যাঁ, আমি বলছি 40 ইয়ার্স। 40 ইয়ার্স হলে এটা 2 লাখ। আমি ধরেন 2 লাখ, 2.5 লাখ যদি হয়, তাহলে আমি কিন্তু বর্তমান ব্যবস্থায় পাচ্ছি 5 লাখ টাকা শুধু পেনশনই। তারপর মেডিকেল আছে, অন্যান্য অ্যালাউন্স আছে। এইখানে আপনি একটু থামেন, আমি গোলাম। সুতরাং আমি আরো বলিনি, লাস্টে মনে থাকে এই যে যদি এই ওনাদেরটা যদি আপনাদের তো আবার মেধা বেশি, আমি এটা শেষ করি কথাটা, যদি কোনো পেনশন না দেওয়া হয়, এইভাবে যদি আমি আলিকোতেও এই টাকাটা রাখি 40 বছরে, তাহলেও এককালীন আমি কয়েক কোটি টাকা পাবো। জি, সুতরাং কোনটা এখন ওনারা আদৌ কোনো পেনশন দিচ্ছে কিনা প্রত্যয়ের নামে। আপনি একটু থামেন, তা আমি গোলাম মোস্তফা। ধন্যবাদ। মানে পেনশনের আলোচনার প্রেক্ষাপট নিয়ে যদি আমি দেখি, তাহলে প্রথমে দেখতে হবে যে কেন কন্ট্রিবিউশনের এই ব্যবস্থা করা হলো, সেটা প্রথমে আমি দেখতে চাই। এখন সরকার 23 সনে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর জন্য জাতীয় পেনশন ব্যবস্থাপনা আইন 2023 প্রণয়ন করেছে। এখানে মূল কারণ ছিল যেটা,
যে আমাদের এখন যে পেনশন ব্যবস্থা আছে সেটা আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট পেনশন ব্যবস্থা। এখন আমার কোনো ফান্ড নেই, প্রতি বছর যা লাগে সরকারি বাজেটারি অ্যালোকেশন থেকে আসে, এটাকে আমরা পে অ্যাজ ইউ গো সিস্টেম বলি। এই পে অ্যাজ ইউ গো সিস্টেমে আমি যদি বাজেটের দিকে তাকাই তাহলে পরে দেখব যে এই অর্থ বছরেও 32,000 কোটি টাকা পেনশনের জন্য বরাদ্দ করতে হয়েছে। প্রতি বছর এভারেজে 3 থেকে 4,000 কোটি টাকা বাড়ছে। তো এখন এই রেটে যদি আপনি বাড়তে থাকে, যেহেতু এটা আনফান্ডেড, সরকার কিন্তু একদিন যে বলতে পারবে না আমি আর আজকে পেনশন দিতে পারলাম, যে হারে আমার রেভিনিউ আর্নিং হচ্ছে সেই হারে কিন্তু আমি এর সাথে অ্যাকোমোডেট করে একটা মিসম্যাচ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেটা একসময় সাস্টেইনেবিলিটি নিয়ে কোশ্চেন আসবে। তাহলে এখনই কিন্তু চিন্তা করার ইস্যু যে আমি আজ থেকে 20 বছর পরে যেখানে যাব, আমি কি এই মানুষের পেনশন দেওয়ার মতো অ্যাফোর্ডেবিলিটি আমার থাকে? এখানে সংখ্যাটাও আবার কত লাখ? আমি বলি এখন সংখ্যা যদি আসেন, সরকারি কর্মচারীর সংখ্যা এখন 14 লাখ, পেনশন ভোগ করে 8.5 লাখ। পেনশনে যারা আছে, হ্যাঁ না, পেনশনে যারা আছে তাদের জন্য তো আপনার অ্যালোকেশনের মধ্যেই দিচ্ছে। এই 8.5 লাখই 32,000? না না, আমি বলছি 8.5 লাখ, 8.5 লাখের সাথে আরেকটু আছে, যেটার হিসাবটা করা একটু কষ্টকর। স্যার ছিলেন ইউজিসিতে, স্যার হয়তো বলতে পারবেন যে ইউজিসি যে বরাদ্দটা পায় সেটা আবার ওনারা ইউনিভার্সিটিগুলোতে সাহায্য মঞ্জুরির টাকাটা বিভাজন করে দেন। ওনারা যখন করেন, বাজেট করেন, আমরা কিন্তু আর জানছি না যে পেনশনে বা এই এরিয়ায় কত রাখছেন। এখন আমাদের আজকেই আমি জিজ্ঞাসা করলাম আমার এসওই অনুবিভাগকে যে ইউনিভার্সিটির পেনশনে কত পায় সেই হিসাবটা আমাকে দাও। বলে যে স্যার আমরা অফিসিয়ালি চাই নাই, কিন্তু আনঅফিসিয়ালি আমরা বললাম যখন ইউজিসিকে যে পেনশন বাবদ আপনাদের কত, বলে যে এই মুহূর্তে আমাদের। আপনার কোনো ধারণা আছে? আমি শেষ করি, তারপর দেখেন। এখন আপনি যদি মোটা দাগে ধরেন, অটোনমাস বডির কথা যদি ধরেন, ইউনিভার্সিটি ইজ অলসো অটোনমাস বডির মধ্যে পড়ে, তাদের কর্মচারীর সংখ্যা কত? 2.5 থেকে 3 লক্ষ। টোটাল 25 লক্ষ মানুষ হলো চাকরি সহ পেনশনের মধ্যে আছে, যারা ভবিষ্যতে পেনশনে আসবে। 25 লক্ষতে যদি আমি 4 দিয়ে গুণ দেই, তাহলে 1 কোটি মানুষ এই সিস্টেমের মধ্যে আছে, 16 কোটি মিসিং। সরকার তো 17 কোটি মানুষের। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখছেন যে আমি অ্যাফোর্ডেবিলিটি নিয়ে কোশ্চেন আছে, আমার বর্তমান সিনারিওতে আমি কতজন মানুষের জন্য সোশ্যাল সেফটি নেট বা স্ট্রাকচার্ড একটা সেফটি নেটের মধ্যে আছি, উনি কিন্তু দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন। উনি দেখছেন যে আমি 17 কোটি মানুষকে যদি এখন অ্যাড্রেস করার কোনো এভিনিউ না খুলি। আমি গতকালই আসছি একটা রাউন্ড টেবল কনফারেন্স থেকে ইন্দোনেশিয়ায়, ওখানে আমি স্পিকার ছিলাম বাংলাদেশের পক্ষ থেকে। ওখানে 33টা দেশ আসছে, 23 জন 24 জন আমরা স্পিকার ছিলাম। এখন বলতে পারেন ওইসিডি কান্ট্রিগুলো কি চলছে না? ওইসিডির সাথে কিন্তু আমরা তুলনীয় নই, 1 নম্বর। 2 নম্বর, ওইসিডি ইজ অলসো কন্ট্রিবিউটরি সিস্টেম। ওইসিডি ডিফাইন্ড বেনিফিট, কিন্তু কন্ট্রিবিউশন দিতে হবে আপনাকে, ট্যাক্সের সাথে লিঙ্ক করা। এটা এই হলো একটা সিনারিও যে আমি কোথায় আছি এবং কোথায় যাব। এখন ওয়াহিদুজ্জামান সাহেব যে ব্যাখ্যাটা দিলেন যে আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে আমার পে স্কেল এখান থেকে কোথায় যাবে, আপনি সাথে সাথে ইউনিভার্সিটির টিচার হিসাবে, জাতির বিবেক হিসাবে আপনার এই ক্যালকুলেশনটাও দরকার যে আমি 20 বছর পরে যেখানে যাব এটা কি সাস্টেইনেবিলিটির জায়গায় থাকবে কিনা, এই জায়গাও কিন্তু চিন্তার বিষয়। আর আমার যদি বর্তমান যে আমরা প্রত্যয় স্কিমের কথা বলেছি, উনি বলেছেন যে ছুটির টাকা, এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি। এভরিথিং অটুট আছে, ছুটির সাথে এই পেনশন লিঙ্ক করা ঠিক না। শুধু এই নাম্বারটা একটু আমারে বলেন তো, যে প্রত্যয় স্কিমের টোটাল টেক অ্যাওয়ে কত? ইয়েস, আমি একদম টেক অ্যাওয়ে কত? আমি একদম পিন পয়েন্টই আপনাকে বলতে চাই যে কি অবস্থায় এখন প্রত্যয় এবং আছে। একেবারে করলে সুবিধা হবে, যে আলোচনাটার হবে। এখন যথার্থই বলেছেন যে 78,000 টাকা যদি আমি বেসিক ধরি, এখন 35,100 টাকা মাসে পাবে। তার সাথে 80,73,000 পাবে এককালীন। আমি যে বলছি তাই। হ্যাঁ, এটা তো অঙ্কের হিসাব, এটা তো আপনার সাথে আমার ডিফার করার কোনো সুযোগ নেই। আচ্ছা, চিকিৎসা ভাতা পাবে 1,500 টাকা করে। এখন আমরা 2,500, 65 বছরের পরে বেশি। না, 65 বছরের পরে বেশি হলো পেনশনার। হ্যাঁ, পেনশনার 65 বছরের পরে বেশি, 2,500 আপনি
1000 1500 এটা কোনো বিষয় না। আচ্ছা, মোটা দাগে যদি এইভাবে আপনি সবগুলো কম্পোনেন্ট যোগ দেন, যোগ দিলে পরে আপনি পাবেন হলো 1,72,23,300 সবগুলো কম্পোনেন্ট। এটা কিন্তু 60-65 অ্যামেন্ডমেন্টটা করছেন। আমি আসছি ওখানে 60-65 অ্যামেন্ডমেন্টে। এই টোটাল হলো আমি এখানে একটা অ্যাজাম্পশন ধরবো। আমি এক জায়গায় যে কোনো জিনিসটা একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে যেতে হবে। আমি অ্যাজাম্পশন ধরবো হলো যে একজন 30 বছর চাকরি করেছে এবং 15 বছর পেনশন ভোগ করছে। আপনি 30-15 ধরছেন। হ্যাঁ, এটা একটা অ্যাজাম্পশন। আপনি এটা বাড়ায় নিতে পারেন। এটা 40-15 হইতে পারে। হ্যাঁ, এটা ইট কুড বি হায়ার দ্যান দ্যাট। 40-15 হইলে অনেক বেড়ে যায়। ইয়েস। এখন 1,72,23,300। হ্যাঁ। আর যদি আপনি এই 30 বছর বর্তমান সিস্টেমে ধরেন, তাইলে একটা জিনিস আমি মাইনাস দিতে চাই, যেটা কন্ট্রিবিউট করবেন ওনারা 18 লক্ষ টাকা 30 বছরে। এটাকে যদি আমি মাইনাসও দিই তাহলে পরেও হ্যাঁ 2,20,42,800। যদি আমি ওই 18 লক্ষকে মাইনাস করে দিই, যেটা হ্যাঁ নিজস্ব কন্ট্রিবিউশন আমি ধরলাম, এটা আপনার টাকা। আর আরেকটা জিনিস যেটা আসছে যে মেটলাইফ বা ইন্স্যুরেন্সে যদি রাখি, তাহলে পরে মেটলাইফ বা ইন্স্যুরেন্সে রাখতে হলে ওই পরিমাণ টাকা কিন্তু আপনার থাকতে হবে। আপনি এখন দিবেন 10%, মানে 5,000 পার মান্থ, 30 ইয়ার্স দিয়ে যাবেন। আপনার যদি আজকে 20 কোটি টাকা থাকে, আপনি যে কোনো জায়গায় রাখেন, কিন্তু একজন সরকারি কর্মচারীর আগে কিন্তু 20 কোটি টাকা থাকতে হবে, দেন আপনি ওই আর্নিংটা পাবেন, অন্যথায় পাবেন না। আর আমি এখানে যেটা বলতে চাই যে মানে অন্যান্য দেশে, বিশ্বের অন্যান্য দেশের সাথে যদি আপনি দেখেন, আমি যে বললাম যে গতকাল আমরা যখন ফিরে আসি তখন ফ্রান্সের একজন ভদ্রমহিলা আমাদের সাথে ছিলেন, উনি ওইসিডিতে পেনশন নিয়ে কাজ করেন। আমি জিজ্ঞাসা করলাম তোমার দেশে গ্র্যাচুইটির ব্যবস্থা কি? বলে যে নো গ্র্যাচুইটি অ্যাট অল, পার মান্থ পেনশন আমরা দিই। শুধু পেনশন মানে হলো সোশ্যাল সেফটি নেট বা সোশ্যাল সিকিউরিটি, একজন যাতে ভালনারেবল না হয়ে যায়, দিস ইজ ওয়াই এর নাম হলো পেনশন। না, এই জন্য পেনশনটা আপনাদের হচ্ছে, আপনি গ্র্যাচুইটি যদি বাদ দেন, পেনশনকে আমি অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করলে 35,100 বনাম 1,26,660, যদি 24,000, যদি 30-15 হয়। আমি এবার অ্যাজাম্পশন তো একটা নিতে হবে। শিক্ষকদের ক্ষেত্রে এটা ঠিক না, এই টোটাল এই হিসাবটা ভুল। শুধু না, একটা মানে বাংলায় কথা আমি বলি কেন ভুল। আরে আপনি কি আগামী 30 বছর পরে কি আমার বেসিক হতে পারে 78,000 টাকা থাকবে? সেই বাংলা কি বলতেছেন আপনি? এখনই তো স্কেল দেওয়া প্রয়োজন। একটা চাকরিজীবী লোক কিভাবে চলতেছে? না, আমার একজন লোক শিক্ষক যারা এই ক্ষেত্রে গোলাম মোস্তফা সাহেব আপনি জিজ্ঞেস করি যে আরেকটা জিনিস আমরা কিন্তু অ্যাড করেছি, সেটা হলো 5% ইনক্রিমেন্ট। হ্যাঁ, 5% ইনক্রিমেন্টও আমরা এর সাথে যোগ করেছি প্রতি বছর। হ্যাঁ, আর যদি আপনি বেতন বৃদ্ধি তো প্রতি বছর 5% হয়। আর শুনেন, আরেকটা জিনিস ছিল না ইনক্লুড করে না, আমি তো আরেকটা দিছি যে বিগত 40 বছরে বেতন বেড়েছে কয় গুণ। একটা প্রত্যেকটা স্কেল দেখেন, 73, 77, 85 প্রত্যেকটা স্কেল আমি বলতে পারি। আপনি ফরওয়ার্ড লুকিং এ গেছেন, আমি কিন্তু বুঝেছি প্রথমে। ফরওয়ার্ড লুকিং হতে হবে না, শুনে আপনার এই টাকা পেয়ে আমার যে শিক্ষক রিটায়ার্ড করে একজন শিক্ষক ওই টাকাটা দিয়ে যে 80 লক্ষ টাকা বা একটা ফ্ল্যাট কিনে মিরপুরে সে বাস করবে রাস্তায় বাস করবে। এখন আপনাদের কাছে অঙ্কটা শুনলাম, আমি বাকি না, অঙ্কটা একটা ওনার যে অঙ্কটা সেটা সম্পূর্ণ ভুল অঙ্ক। না, ভুল অঙ্ক না, ওনাদের অ্যাজাম্পশন হচ্ছে 5% ইনক্রিমেন্ট। আমি আপনাকে দিচ্ছি না, অ্যাজাম্পশন না, এটা বিল্ট ইন। নাগরিক জায়গা থেকে কিছু কথা বলার আছে। না, আমি বলতেছি, শুনেন আরেকটা কথা বলি, আপনি যদি আরেকটা জিনিস বলি, তার সাংবিধানিক কথা বলি, যে কন্ট্রিবিউটরি সবাই কন্ট্রিবিউট করবে, হোয়াই নট মি? আমি আজকে আছি বলে আমি কন্ট্রিবিউট করবো না? যে 30 জুন জয়েন করবে সে কন্ট্রিবিউট করবে না? 1 জুন করে অপরাধ করে ফেলছে, কেউ তো আসবে না। এই কথাগুলি ইমোশনাল না, ইমোশনাল না, পৃথিবীর সকল আমি বলি শোনেন, শুরু করার একটা কাট অফ ডেট আছে। আমি বলি শোনেন, আপনি যখন কন্ট্রিবিউটরি করবেন, আমি যে আজকের করব, আমি তো 40 বছর করব না। মনে করেন আমার চাকরি 3 বছর আছে, আমি তো 3 বছর করে আমি দেবো। 40 বছর করবে সে 40 বছর। আপনাকে তো কন্ট্রিবিউটরি করা হচ্ছে না, আপনাকে তো আগেরটাই রাখা হচ্ছে। একজনই কথা বলছেন, আমরা কি কথা বলি? সেটা হলো, প্রথম কথা হলো যে এই আন্দোলনের নীতিগতার জায়গাটা একটু চিন্তা করা দরকার। এতদিন যে আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট, পাবলিক থেকে টাকা নিয়ে পেনশন নিত, এটাই তো অনৈতিক ছিল। সে কোনোদিন প্রশ্ন করে নাই কেন? এই বিবেক এত মেধাবীরা এই প্রশ্ন করে নাই কেন যে আমি কোনো কন্ট্রিবিউশন করব না, কিন্তু আমি ঠিকই পাবলিকের টাকা, জনগণের টাকা বেনিফিট হিসেবে নিব, হ্যাঁ ট্যাক্স পেয়ারের টাকা নিব? এটাই তো প্রশ্ন করা উচিত ছিল তাদের দিক থেকে।
সেই প্রশ্নটা তারা কোনোদিন করেন নাই। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যয় স্কিম কি সবার জন্য খারাপ নাকি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য খারাপ? প্রত্যয় তো আরো 403 তাদের জন্য খারাপ নাকি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য খারাপ? এই নীতি নৈতিকতার জায়গাটায় আসা দরকার, তারা কেন করছেন না? কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি পেনশন স্কিম সারা পৃথিবীতে আছে, কারণ আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট কোথাও নাই। আর এখন আপনি কোনো কিছু না দিয়ে নিয়ে নেবেন শুধু, এই মানসিকতা একেবারেই মানুষ পরিপন্থী চিন্তা ভাবনা। আপনি যে 10% দিবেন, সরকার 10% দিবে, তার উপরে ইন্টারেস্ট কাউন্ট হবে, পরবর্তীতে কিন্তু উনি অঙ্ক করে দেখিয়ে দিয়েছেন এর মধ্যে আবার 5% করে ইনক্রিমেন্ট যোগ হবে প্রতি মাসে। না, আমাদের এটার মধ্যে 5% হবে না। আমি ওই নৈতিকতার জায়গায় আগেরটা 5% যোগ করেছি। আচ্ছা, নৈতিকতার জায়গায় আরেকটা, 30শে জুন আর 1 জুলাই, 30শে জুন পর্যন্ত যারা যোগ দিয়েছেন, আপনি যেটা বলেন কোথাও না কোথাও তো শুরু করতে হবে। যারা 1 জুলাই যোগ দিয়েছেন তারা জেনে বুঝেই যোগ দিয়েছেন যে আমি এই স্কেলে যোগ দিচ্ছি। তাদেরকে তো কেউ বাধ্য করছে না যে আপনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন না। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে যাচ্ছেন, এটা মেনে নিয়ে। সুতরাং এখানে কেন এই চাপটা তৈরি করা হচ্ছে 30শে জুন আর 1 জুলাই? একেবারে অনৈতিক। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 15-16 বছরে একটি জনগণের পক্ষে কথা বলেছে, সেই দৃষ্টান্ত দেখায় সেই বিতর্কে যাবই না, সেটা অন্য তর্ক হবে। এখন তো মানে সংকট দাঁড়ায় যে শিক্ষকরা কি এই আন্দোলন করছেন তাদের ছেলেমেয়েরাও যাতে একই বেনিফিট কন্টিনিউ করেন, কারণ তাদের ছেলেমেয়েরা এখানে শিক্ষক হওয়ার সুযোগ আছে বিশ্ববিদ্যালয়গুলোতে, এই জায়গাটা আছে। মেধা আকর্ষণ কথাটা খুবই আপেক্ষিক। এখন যে খুব মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হচ্ছে আর ভবিষ্যতে হবে না, এই ধরনের সুইপিং কমেন্ট আমি অন্তত শিক্ষকদের কাছে আশা করতে পারি। এবং গ্র্যাচুইটি তো থাকছেই, আনুতোষিক যেটা সেটা তো থাকছে না। আনুতোষিক থাকছে না, আনুতোষিক থাকছে না। ওইটা যোগ করে যদি দেখি তাহলে আমি ওটা ইনক্লুড করলেও দেখা যায় যে আমি তার থেকে বেশি পাচ্ছি। হ্যাঁ, 35 বনাম 125 আনুতোষিক না থাকার কারণে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তো 5 বছর যেহেতু কন্ট্রিবিউট বেশি করবে, আরো বেশি পাবে। আমার ধারণা যে 2 লাখে যায় পোস্ট। তবে আমি ওনাদের ওই দাবির সাথে শিক্ষকদের সেপারেট বেতন স্কেল, উচ্চতর, এইগুলো তাদের এগুলোর সাথে 40, এটা যদি 40 হয় তাহলে মাসিক পেনশন হবে 2,92,000। 2,35,000 বনাম 2,92,000। এই হচ্ছে অবস্থা উইদাউট পরিতোষ, মানে এটা বাংলা বড় আনুতোষিক বা গ্র্যাচুইটি। হ্যাঁ আপা, আমি যেটা এভাবে দেখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষকদের, যারা আপনারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের জীবনমানটা কোথায় ছিল একবার জিজ্ঞাসা করা প্রয়োজন, চিন্তা করা প্রয়োজন। আজকে যারা শিক্ষক আছেন অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তিত হবে। আমি তো মনে করি আমাদের কোনো শিক্ষকেরই কোনো গাড়ি ছিল না কখনো। এমন একটা অবস্থা থেকে একটা দেশ এগিয়েছে এবং এগোতে এগোতে আজকে যেখানে এসছে, সেইখানে শিক্ষকদের দাবির পক্ষে বিপক্ষে বলবো না, এটার কতগুলো বিষয় আছে যে আজকে শিক্ষকরা যেভাবে, আমি অন্যভাবে, মাফ করবেন আমাকে, এটা যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে, এটা আমার একটা ভীষণ দুঃখের জায়গা। আচ্ছা, কনসালটেন্সি না, তারপরে ধরেন এমন কোন শিক্ষক নেই। আমি তো আজকে দীর্ঘদিন এশিয়াটিক সোসাইটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, এবং দেখেছি যে সমস্ত শিক্ষকরা মোরলেস, কারণ এশিয়াটিক সোসাইটি সমস্ত মেম্বার আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, না জগন্নাথ, না হয় জাহাঙ্গীর ইউনিভার্সিটি, প্রত্যেকে কোনো না কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে কাজ করেন। একদম না, কত পার্সেন্ট করে ডেটা নেন? হলো করছেন তো আমি যেটা মনে করি যে শিক্ষকরা খুব খারাপ অবস্থায় আছে, এটা আমার কাছে আজকাল আর মনে হয় না। এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন না, আমার দৃষ্টিভঙ্গি, আমার দেখার বিষয়টা। কারণ আমি আজকে 30 বছর ঢাকা ইউনিভার্সিটি টিচার যারা রিসার্চ ওরিয়েন্টেড, তাদের সাথে আমি কাজ করেছি। এবং এখানে বলি যে এটা অবশ্যই আমাকে মানতে হবে যে সমাজের মূল্যবোধগুলো বদলে গেছে। এই মূল্যবোধের জায়গাটি আমার শিক্ষককে স্পর্শ করেছে। আজকে প্রত্যেকটা মানুষের মনোজগতে আমার আরো অর্থ চাই, আমার আরো অর্থ চাই। এই যে মানসিকতার একটা সামাজিক, না আমি বলবো যে এথিক্সের জায়গা থেকে আমরা শিক্ষক বলতে কি বলতাম, শিক্ষক হচ্ছেন অত্যন্ত সাধারণ একটা জীবন যাপন করবেন তিনি, এবং তিনি একটা জাতিকে পথ দেখাবেন। কিন্তু সেই পথ দেখাবার জায়গা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে? আপনি অন্যভাবে নেই, আমি কিন্তু আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটি টিচারদের একটু চিন্তা করার বিষয় রয়েছে। শুধু তাই না, দেখুন
আজকে শিক্ষক যাদের না হয় তাদেরও নানা প্রক্রিয়া, যেগুলো শুনে খুব কষ্ট পাই আমি। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একসময় প্রাচ্যের অক্সফোর্ড বলতাম। সেই জায়গায় শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কন্ট্রিবিউশন কি শিক্ষক সমাজ রাখছেন কিনা? আচ্ছা, এটা আমার একটা বিরাট প্রশ্ন থাকলো আপনাদের কাছে। হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই যুক্তি আছে, নানা কারণের যুক্তি আছে যে আপনারা কেন আজকে প্রত্যয়ের ভেতরে যেতে চাচ্ছেন না। তো আমি মনে করি এইখানেও আমি বলবো যে নতুন করে শিক্ষকরা চিন্তা করুন, কারণ যেভাবে শিক্ষকরা একাধারে ক্লাস বন্ধ রেখেছেন, রিসার্চ বন্ধ রেখেছেন, ল্যাবরেটরি বন্ধ রেখেছেন, 4th ক্লাস এমপ্লয়িজ, 3rd ক্লাস এমপ্লয়িজ সমস্ত তালা, এবং অনেকে বিদেশে চলে যাবে। অনেক ছাত্রছাত্রী এসে আমাকে বলছে যে দেখেন, আমার ওই সার্টিফিকেট না হলে আমার তো বাইরে যাওয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুটো ইনপুট আমি দিয়ে রাখি, আর একটু সুবিধা হবে হয়তো। যে আমাদের এই যে আমি যে বাজেটারি অ্যালোকেশনের কথা বললাম, এটাকে যদি আপনি ডাউনসাইজ না করতে পারেন এই অ্যালোকেশনটাকে, তাহলে আপনি যেটা আশা করছেন যে আমার আরো সুবিধা দিব, আপনি কিন্তু পারবেন না। তা ডাউনসাইজ করতে হলে পরে এক্সপেন্ডিচার তো দুই রকম, একটা রিকারিং আর একটা নন রিকারিং। আপনি নন রিকারিংটা স্টপ করে দিতে পারেন, যেমন গাড়ি কেনা বন্ধ করে দিলেন, এটা নন রিকারিং বন্ধ করে দিলাম, বিদেশ যাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু রিকারিং এক্সপেন্ডিচার তো আপনি বন্ধ করতে পারবেন। আপনার গাড়ি না বন্ধ করবেন কেন? আরো প্রাডো, আরো লেটেস্ট রোজ। আমি কিন্তু ওইভাবে ওই সব ক্ষেত্রে আমি একটা কথা এক সেকেন্ড বলা প্রয়োজন খুবই। এগুলিতে আমরা আপনার সঙ্গে আছি। একটা জিনিস আপনি ধরে নেবেন যে সবাই মতিউর রহমান, সবাই বেনজির, সবাই সব অফিসারদের টাকা আছে, ঘুষ খায়, তাই কি আপনি ধরে নেবেন? তাহলে আমি বলছি না যে অন্যরা কেউ ওটা অভিনন্দনও জানায় নাই, প্রতিবাদ করেন, এবং অনেকে হয়তো যে আমরা ওনার যেভাবে হিসাব দিচ্ছি আপনারাও তো সেইভাবে নিচ্ছেন। এইটা তো বাস্তব যে আগামী 40 বছর পরে এই টাকার মান, ওনাটা তো ফিক্সড, উনি তো বলছি 5% বাড়বে না। আমি তো দেখালাম যে গত 40 বছরে যদি 26 গুণ বাড়ে, বাড়ছে কেন? একটা হলো ইনফ্লেশন, দুইটা হচ্ছে এইরকম পেনশনের টাকা আমি বলছি যে একটা হলো শুনেন, আমি বলি একটা হলো ইনফ্লেশন, সে কারণে বাড়ছে। আর একটা আমাদের লিভিং অফ স্ট্যান্ডার্ড, না ওই 5% হলো যে বর্তমানে, না তোমাদেরটার সঙ্গে 5% করে অ্যাড, না আমাদেরটা বাড়ছে 5%, সেটা বলছে ওটা যে বর্তমানটা বাড়ছে প্রতি বছর, ওইটা না। আমার কথা হলো বৃদ্ধিটা ধরে নিয়েছে ওনাদের এই পরে 40 বছর পরে, কারণ এই টাকাটা কোনো টাকাই না। আমার কথা হলো যে আমি একবার বলি নাই যে কন্ট্রিবিউটরিয়া থাকবে না কেন। আর এটা একেবারেই খুবই অন্যায় কথা যে কিছু না করে আপনি অন্যায়ভাবে অনৈতিকভাবে নিয়ে এনেছেন। পেনশন ব্যবস্থা পৃথিবীর বহু জায়গায় আছে, এটা ডিপেন্ড করে আমরা কেউ কাজ না করে টাকা নিচ্ছি না, ওই কন্ট্রিবিউট প্রত্যেকটা যারা চাকরি করে এবং কয় টাকা বেতন দিচ্ছে না, সরকার বাজেট করছে, এই ফিলোসফিটা না। আমি বলি ইউরোপিয়ান একটা দেশে, অস্ট্রেলিয়াতে, সেখানে তো আপনার এই গ্র্যাচুইটি দরকার নাই, কারণ এককালীন যে আপনি বেতন চাকরি নেন, ঢুকে একটা লেকচারারও একটা ডাউন পেমেন্ট দিয়ে একটা বাড়ি কিনে নেয়, নিয়ে তার বাসা ভাড়া দিয়ে ওই সোসাইটিকে এইটার সাথে তুলনা করা যাবে না। এখানে যারা কাজ করে, চাকরি করে, প্রত্যেকে অনৈতিক নিচে এটা বলা একেবারে না। এখানে আমি আবেগের কথা যদি আপনি আনেন, আমরা আবেগ আনছি না, শিক্ষকদের আবেগের না। আপনারা যেটা ভুল হিসাব দিচ্ছেন, একটা রোগ যদি রিটায়ার করে তাহলে কি রাস্তায় বাস করবে? না এটা রিটায়ার করে কি ভিক্ষা করে চলবে? এই যে ভাই, এটা একটু থামেন, একটা ইনপুট শুধু দেই, উনি এই সব দিতে পারেন না। কথা যে আসছে এখানে কিন্তু কোনোদিন যেটা ছিল না, বর্তমান সরকার একটা সুবিধা কিন্তু দিয়েছে, এই কথাটা আপনি বলেন নাই। সেটা হলো বিশ্ববিদ্যালয়ের টিচারও 75 লক্ষ টাকা লোন নিতে পারে, যার 50% ইন্টারেস্ট সাবসিডি সরকার দেয়। শোনেন, বিশ্ববিদ্যালয় পারে না, এখন পর্যন্ত কেউ নিতে পারে নাই। কেন পারে বলেন না? আমরা গাড়ি বাড়ি দিয়েছি, কেন পারবেন? সেটা আলাদা কথা। আপনাদের গাড়ি বাড়ি নেওয়ান, আপনারা মতিউর রহমান হন, আপনারা বেনজির হন, টাকা পয়সা। আমি একটা কথা বলি, শোনেন, ভালো মানুষ খারাপ মানুষ সব পেশায় আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি লজিকেরই, এই কথাটা আপনি তো বলতে পারলেন না যে গত 40 বছরে যদি 26 গুণ আমাদের মানে নানা কারণে প্লে হয়, তাহলে আগামী 40 বছরে সেই কত গুণ বাড়বে, রিসোর্স কোথায় থাকে এটাকে আপনাকে বলতে হবে। কারণ হলো
দুটো কারণে বাড়ে, শোনেন, বেতন দুটো কারণে বাড়ে। একটা হলো আমাদের লিভিং স্ট্যান্ডার্ড, এই যে ইকোনমি, আমরা দরিদ্র থেকে আর একটা বাড়ে ইনফ্লেশনের কারণে। দুটোই কিন্তু এই যে দরিদ্র ছিলাম আমরা, সারা দেশে একটা শেষ করি, আপনাকে স্বীকার করতে হবে। আমি এই কথাটা বলি, আপনাকে স্বীকার করতে হবে বর্তমান পেনশন ব্যবস্থায় গ্র্যাচুইটি বাদ দিলেও, আমি যে আজকে যে জয়েন করবে 1 জুলাই 40 বছর পরে, সে যে এখন যে 35,100 পায়, মেডিকেল বাদ দেন আপনার 2,000 বা অন্য, এই 35,100 কয় গুণ বাড়বে আমাদের রেট অফ দি মানে মানি বা এই যে স্কেল তার স্ট্রাকচারে। এই বিগত 40 বছরে বাড়ছে 26 গুণ। আমি যদি আগামী 40 বছরে 10 গুণ বাড়ে, তাহলে শেষ করছি, তাহলে সব বাদ দিয়া শুধু মান্থলি পেনশন পাবে সে যদি 10 গুণ বাড়ে, 26 গুণ না, তাহলে পাবে 3.5 লাখ টাকা। আর উনি বলতেছে পাবে 40 বছর পরে, এটা তো ফিক্স, এটা কিন্তু পারবে না। আরে 2 লাখ না, উনি বলছেন 3 লাখ পাবে, আপনি বলছেন 3.5 লাখ। আপনি মূল 3 লাখ বলেন, হ্যাঁ 2 লাখ 2 লাখ। আর গ্র্যাচুইটি বাদ হচ্ছে, এখন বাড়ি কেনার জন্য লোন দিচ্ছে, গাড়ি কেনার জন্য লোন দিচ্ছে, সবগুলি আপনাদের ধরতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, সেখানে আপনি ফিলোসফি থেকে সরে যাচ্ছে। আপনি আপনার স্পাউস দুইজনই পাবে, সর্বজনীন মানে সর্বজনীন। এখানে 3-6 লক্ষ টাকার একটা বিধান তৈরি হয়েছে। আপনি এখানে যদি না দুজন পাবে না, এটাও ভুল, এই তথ্যটা ভুল। দুইজন পাবে না, দুইজনই পাবে, একজন পাবে, একজন পাবে, মারা গেলে দুজন পাবে, দুইজনই যদি কন্ট্রিবিউট করে, এটা তো সর্বজনীন। ও আমারটা বলতেছেন, আমারটা না, সবাই, কেউ কোনো কাজ না করলে, আমার ওয়াইফও কন্ট্রিবিউট করলে সেও তো, আমার মিসেসও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। আমি একটু বিনীতভাবে অনুরোধ করব, আমি এই কোনোটার মধ্যে পড়বো না, যেহেতু আমি অনেক আগেই পড়বে না, আমিও পড়বো না, পড়বে না। এখন চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার স্ত্রীও বিশ্ববিদ্যালয়ের শিক্ষয়িত্রী, এবং তারা কি পাবেন না অনেক হিসাবপত্র করেছেন। আর যিনি এখানে সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি, তিনি অনেক হিসাবপত্র করেছেন, অনেক হিসাবপত্র অঙ্ক টঙ্ক আমরা শুনলাম। আমার কাছে এখানে 2জন সরকারি কর্মকর্তা আছে, ওনার সাথে আমার আগে পরিচয় হয় না। খান সাহেবের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, আমি তাকে খুবই শ্রদ্ধা করি। দেখেন, দেশে আমলা বলে একটা কথা আছে, সব দেশে আছে। বিউরোক্র্যাট ছাড়া কোনো দেশ চলবে না। এটা সোভিয়েত ইউনিয়ন হোক আর চীন হোক, বাংলাদেশ হোক আর মালদ্বীপ হোক, বিউরোক্র্যাট লাগবেই। আমেরিকা তো আছেই, আবার তার সাথে আরেকটা শব্দ আছে, আমলাতন্ত্র, বিউরোক্রেসি। ভালো আমলা আর ভালো আমলা না, আমি খারাপ আমলা বলবো না, ভালো আমলারা না থাকলে কোনো দেশ চলবে না। আমার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, 53 years in টিচিং বা দেশকে দেখার, হচ্ছে যে আমাদের আমলা যারা আছেন, আমি নিজেও আমলা হতে চেয়েছিলাম পাকিস্তান আমলে, পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে, যারা যুদ্ধের কারণে পারিনি। এখন আমার অভিজ্ঞতা হচ্ছে, আমার ভুল হলে ক্ষমা করবেন, আমি 2জন এখানে সরকারি কর্মকর্তা আছে, কোন একটা সমস্যা না থাকলে হঠাৎ করে যেন একটা সমস্যার সৃষ্টি হয়, তার পিছনে আমরা ঘুরে ফিরে দেখি যে কোনো আমলার একটা কন্ট্রিবিউশন আছে। আমি এখানে 2জন মহান ব্যক্তির উদ্ধৃতি সাইট করব। একজন হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1972 সনে সম্ভবত অগাস্ট মাসে উনি চট্টগ্রামে গিয়ে সুধী সমাবেশে একটা বক্তৃতা দিয়েছিলেন, কোনো জনসভায় না, চট্টগ্রাম সার্কিট হাউসে, পুরনো সার্কিট হাউস, এখন যেটা জিয়া জাদুঘর বলে পরিচিত। তিনি বলেছিলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু আমলা সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেনি। দ্বিতীয় বক্তব্যটি হচ্ছে, উনি এখনো জীবিত ছিলেন, কিছুদিন আগে মারা গিয়েছেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি, আপনি জানেন, খুবই জাদ্রেল একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি বলেছেন 2017 সনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদে একজন গেস্ট স্পিকার হিসেবে, ব্যুরোক্রেসি বিগেস্ট অবস্টেকল টু নেশনস ডেভেলপমেন্ট। তিনি ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র বুঝিয়েছেন। এখন আমলাতন্ত্র ভালো না খারাপ, এটা হচ্ছে ভিন্ন একটা প্রশ্ন। শেষ করি, আমি 2016 সনে
যখন পে স্কেল হলো, একই যে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। কি সমস্যাটা? যে না, সুপার গ্রেড না, ওই যে সিলেকশন গ্রেড বাতিল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা অনুষ্ঠানে দেখে হঠাৎ জিজ্ঞাসা করে, আমি বলছি যিনি কিছুই জানি না, আপনাকে জিজ্ঞাসা করা নেই? আমি তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই পে স্কেল করার সময় আমাকে কেউ জিজ্ঞাসা করে, আমি খুব গম্ভীর বুঝছি, তার প্রশ্নটা বুঝছি। এখন না, আমি সর্বশেষ বলি, এই যে স্কিমটা হয়েছিল, আমি সবাই আগে যারা যারা অভিনন্দন জানিয়েছেন, আমি জানিয়েছি বিরাট একটা কাজ। এখন সেখানে শিক্ষকরা ছিল না, যারা সাধারণ মানুষ তাদের জন্য ছিল। এখন আমি শেষ করি, সাধারণ মানুষ তারা ছিল, এখন শিক্ষকরা এসছে। কিন্তু আপনি দেখবেন যে যারা বিউরোক্রেসি আছে তারা কিন্তু আসে না। হ্যাঁ, এনআই খান সাহেব, তার প্রশ্নটা আসলে বিরোধটা দাঁড়াচ্ছে হচ্ছে, আপনারা সাধারণ মানুষ, গণমানুষ আমাদের জন্য একটা স্কিম দিলেন, এক্সিকিউটিভ, এইটা আবার নির্বাহী আদেশও ইদানিং আমরা শিখে ফেলছি। হ্যাঁ, আমরা এটা শুনলাম, আপনারা নির্বাহী আদেশে আমাদের আম জনতার জন্য 2টা স্কিম দিলেন, পরে প্রত্যয় দিলেন যেখানে শিক্ষকরা ছাড়াও স্বশাসিত স্বায়ত্তশাসিত অন্যান্য প্রতিষ্ঠান আছে, আর নিজেদের জন্য গোপনে একটা সেবক নামক কিছু একটা রেখে দিলেন। সন্দেহের বীজ তো সেখান থেকে, মানে আপনারা একই সঙ্গে এটা ডিক্লেয়ার করতে পারলেন না। উনি বলুক, আপনি বলেন। আমার মনে হয় আমি আর আপনাদের জন্য সেবক নামক পৃথক স্কিম কেন? আসছে, আমি গোড়া থেকে আসি। আমি মনে করি কি, আমি কিন্তু যদিও আমি ব্যুরোক্রেট ছিলাম, কিন্তু আমি কিন্তু হাফ ব্যুরোক্রেট। তখন আমি চাকরিতে ঢোকার পরে যখন বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছুদিন ওএসডি ছিলাম, তখন কিন্তু আমি 2টা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। এখন আমি প্রত্যেক সপ্তাহে 10 ঘন্টা স্টে পড়াই, 2টা কোর্সকে, প্রায় 80 জনের উপরে আমি কিন্তু পরজন্মে না, ইহজন্মে আমি যে কোনো কারণে হোক এই দিকে এসেছি, কিন্তু আমি শিক্ষক হতে চেয়েছিলাম। কিন্তু আমার ওখানে পোস্ট খালি আরো 2 বছর ওয়েট করতে হবে। কিন্তু আমাদের সময় না, আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম 10-12 বছর, আর আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার ব্যাচেও আমি কিন্তু ফার্স্ট। কিন্তু সব সময় বলা হয় যে শেখ হাসিনা সরকার বা অমুক এই করেছে, আনফেয়ার। কিন্তু আমি ওনার সাথে থেকেছি, এটা মনে হয় আনফেয়ার হবে কিনা বলে আমি জানি না, আমাকে ধরবে কিনা। উনি কিন্তু এক প্রসঙ্গে প্রথম দিকে হলে কিন্তু অনেক ক্ষমতা থাকে, বলছে যে তোমার তো 10 মন্ত্রীর ক্ষমতা আছে, তুমি এটা করো না কেন। কিন্তু আমি কিন্তু PS1 থাকা অবস্থায় আমি কিন্তু সিরিয়াস সচিব হয়নি, আমাকে করেনি সরকার। ওনার PS থাকা অবস্থায় কিন্তু আমি 1 বছর পরে, আমার ব্যাচে ফার্স্ট হওয়া সত্ত্বেও 4th প্রমোশন হওয়ার পরে আমি 1 বছর পরে সচিব হয়েছি। সুতরাং ওই যেটা বলে সবকিছু ঠিক না। আর বলা হয় যে মতিউর রহমান হয়েছে, এটা হয়েছে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি বলে দেবো, আপনারা চেক করবেন। আমি 1,21,00,000 আমি জমি জমা কিনে কৃষি চাষ করছি, তার কারণ আমার 3 মেয়ে, জামাইরা খাওয়াবে কিনা সেই জন্য। আর আমার মেয়েরা কেউই বিশেষ করতে রাজি হয়নি, তার কারণ তারা বলে তুমি দুপুররাত্রি যাও, দুপুররাত্রি আসো, সকালে যাও, দুপুররাত্রি আসো, আমরা এই চাকরি করবো না। তো হাত পা ধরেও করাতে পারিনি। সুতরাং সবাই কিন্তু এটা না। এবং ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র স্যার বলছেন, কিন্তু দেখেন এই দেশের ইনকাম কত % হয়েছে, তার ম্যানেজমেন্টে তো ব্যুরোক্রেসিটা ছিল পলিটিশিয়ানদের সাথে, কত % বেড়েছে, শিক্ষার কত %, আগে কতটা সেরা বিশ্ববিদ্যালয় ছিল, এখন কতটা হয়েছে, এগুলো চিন্তা করতে হবে। স্যাররা কিন্তু, আমরা 59 বছর চাকরি করেছি, স্যাররা কিন্তু 65 বছর করে। আমাদের কিন্তু বিসিএস এ কোনো ছেলে মেয়েদের জন্য কোটা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাদের এক সেন্সে কোটা আছে। সুতরাং আমার এক ভাই বিশ্ববিদ্যালয়, এক ভাই বিশ্ববিদ্যালয়ের টিচার, এক ভাই তো পুলিশ, এক ভাই, এটা কি ওরা জানে? বাচ্চাদেরকে মনে করায় আমি বলছি। কিন্তু এটা এই ছোট্ট একটা দেশ, পার্সোনাল অ্যাটাক করা, এটাতে অসুবিধা। কিন্তু আমি ওনার সাথে একমত। এখানে কেন এক এক সার্ভিসে যেতে চায়, তার কারণ এই দেশের ট্রেন্ড, কালচার, গুজরাট যেখানে আসছে সেখানে যেতে চায়। এটা যদি আমি অস্বীকার করি, অস্বীকার করার কোনো উপায় নাই। তো সেই জন্য আমি মনে করি স্যারদের সেই সুযোগ নেই, কিন্তু সেই জন্য স্যারদের জন্য স্পেশাল থাকা উচিত, সেটা আমি ওনার সাথে একমত। এবং আমার বিশ্বাস থাকবে। এটা একটা। 2 হচ্ছে, আপনি একটা প্রশ্ন করেছেন কেন রাতের আধারে করলেন, শুনেন, কারণ হচ্ছে দেখেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের একটা অ্যাডভান্টেজ হয়েছে। কেন? তারা আমাদের এখানেও আমাদেরকে মার্চে যুদ্ধ করছে, তারপর
ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ওই সেক্টরে, একসাথে সব সেক্টরে। ব্যুরোক্রেটটা কি সব পলিটিশিয়ানদের সাথে থাকে না, কিন্তু মনে মনে দূরে থাকে, তেল এবং জল। সুতরাং একসাথে যদি পলিটিশিয়ানরা সবগুলো ডিল করে, সেই জন্য তাদেরকে আমি মনে করি, সেই জন্য দিস ইজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যে ব্যুরোক্রেসিকে পরে ঠান্ডা করবে। প্রথমে যারা বেশি চিৎকার চেঁচামে, যেমন এই স্যার বলছে, এই যে না গালাগাল দিয়েছে, যেমন এটাও একটা গালাগালি যে অমুকের মতো, কিন্তু বুঝতে হবে যে কাদের গাড়ি লাগে, তাদের সবসময় ফিল্ডে যেতে হয়, তাদের চাকরি কিন্তু এই ধরনের ইউনো ডিসিদের, তাই না, মুভমেন্ট কোঅর্ডিনেশন এটা করতে হয়, লাগে। কিন্তু সেই জন্য বুঝছে কারা বেশি চেঁচামেচি করে, কারা বেশি হুকার দেয়, সুতরাং তাদেরকে আগে ঠান্ডা করো। দুই হচ্ছে না, আরে একটু শেষ করে দিচ্ছে, সরি। তো সেই জন্য আমার মনে হয় যে তার একটা স্পেশাল সফট কর্নার, আমি তো অনেক বছর ওনার সাথে দেখেছি, এটা প্রথমেই দিয়ে নেগোশিয়েট করার নিয়মকে প্রথমে কম, তারপরে আস্তে আস্তে বেশি। আমার বিশ্বাস এটা আলোচনা করলে শেষ হয়ে যাবে, সঠিক হবে, ভালো থাকবে। এক লাইনে দিব, স্যার শেষ করুক, আপনি দিয়ে স্যার একটু 2 মিনিট। 2 মিনিট অবশ্য কমই হয়ে গেল, কারণ এখানে কতগুলো নীতিগত বিষয়ের কথা বলা উচিত। আমাদের যে প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতে খোদার নেতৃত্বে হলো, সেটা কিন্তু পার্লামেন্টে পাশ হয়নি, এবং তার আগেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এবং সেখানে তো ছিল 14%। আমাদের শিক্ষা খাতের বাজেট হবে 14%, এবং অবিলম্বে সেটাকে 8% করতে বলা হলো। এবং বাংলাদেশের আশপাশের দেশে তাকান, ভারত দেখেন, শ্রীলঙ্কা দেখেন, পাকিস্তান দেখেন, বেতন স্কেল দেখেন, এনারা যে কি হিসাব দেন সেখানে এগুলি মেলান আপনারা, এবং তখনই বুঝতে পারবেন যে আসলে শিক্ষকদের দুরবস্থাটা কোথায়। সাথে সাথে আমি এই কথাটা বলবো, আপনারা এই শিক্ষকদের নিয়ে অনেক উপহাস এখন তো হয়, আপনারাও করেন, সঙ্গত কারণেই হয়, কিন্তু এটাতে কি সেই এই শিক্ষকদেরই কি আপনারা দোষারোপ করবেন? এখানে কি রাজনীতিবিদ, এখানে সরকার, এখানে রাষ্ট্রের কোনো ভূমিকা নাই? আপনারা তো চান আপনাদের অনুগত শিক্ষকরা থাকবেন, আপনারা চান আপনাদের অনুগত উপাচার্য থাকবেন, এবং সেভাবেই আপনারা করেন, এবং সেটা করতে করতে আজকে এই বিশ্ববিদ্যালয়গুলি কোন পর্যায়ে আপনারা নিয়ে এসেছেন। এবং সেখানে একদম পরিষ্কার কথা যে সেখানে শিক্ষকদের জন্য আলাদা, আমাদের কোনো ওই যে আমলাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতা যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমাদের দরকার স্বতন্ত্র বেতন কাঠামো, এবং সেখানে সেটা আছে। 30 সেকেন্ড আমি আমার নিজের কথা বলতে পারি। আমার এখানে কোনো কালি নাই, আমি পরিশুদ্ধ মানুষ। আমার 3 কাঠা আমি একটা জায়গা আমি রাজুক থেকে পেয়েছি, এবং এই যে গ্র্যাচুইটির টাকাটা আমি পেয়েছিলাম ওইটা দিয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে, সেটা দিয়ে হয় নাই, তার জন্য আমি লোন আবার নিয়েছি, এবং এইটা করে আমি একটা মাথা গোজার ঠাঁই পেয়েছি। আর এটা না করতে হলে আমার কিছুই থাকতো না। জি স্যার, এটা আমারও নাই, এটা হলো, আমি অনুরোধ করব এই সমাজের সাদা মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে, সমস্ত দেশের সকল শিক্ষকের জন্য আপনারা কথা বলুন। তাই তো বলছি, আমি সেটা বলতে চাই, শিক্ষকদেরই বলছি। জি, এক মিনিট, আপনি শেষ করুন। শিক্ষকদেরই আমি কি বলবো, বেসিক্যালি তো এই পেনশনের বাইরে আমরা, তারপর বাইরে না, এখন আর বাইরে না, এখন আর বাইরে না, আবার সব শিক্ষকদের পক্ষে এখন যে সুযোগটা হয়েছে, আপনিও কোনো না কোনো স্কিমে ঢুকতে পারেন। স্কিমে না, আমার অন্য আর একটা ইয়ে আছে, এক মিনিট। সেটা হলো যে পেনশনের বেলা শিক্ষক সমিতি একত্রভাবে বলতে পারে, এটা বিরোধিতা করতে পারে, কিন্তু একটা শিক্ষক যখন লাঞ্ছিত হয়, একজন শিক্ষক যখন লাঞ্ছিত হয়, ইউনিফাইড না তারা, একজন শিক্ষককে যদি পিটে মারা হয়, আর আরেকজন শিক্ষককে যদি বিজ্ঞান শেখার জন্য, পড়ানোর জন্য তার বিরুদ্ধে হয়, তো এই রকমের 4টা ঘটনা আমি পরপর দেখছি, যাতে শিক্ষক না এক না কেউ কোনো প্রতিবাদ করে না। স্যার, আমরা প্রতিবাদ করেছি, প্রত্যেকটা করেছি। এক মিনিট আমি আপনি শেষে বলেন, আপা 1 মিনিট, তারপর আপনি বলেন। আমি বলবো যে ওনাদের, আমরা কিন্তু আজকে থেকে না, আমি সিনেটের সদস্য আজকে 9th টাইম, আমরা সব সময় এই যে শিক্ষকদের জন্য 65 বছর বাড়িয়ে এসেছি আমরা যখন সিনেটে ছিলাম আমি, এবং আমি বলবো যে তাদের জন্য এটা সব সময় আমরা বলেছি সিনেট থেকে, যে তাদের জন্য আলাদা বেতন কাঠামো, এটা হচ্ছে আমার কথা। স্যার একটা প্রশ্ন করছেন যে হায়দ্রাবাদ IMA বলছে আমলাতন্ত্র, আমি এখানে গেছি, এরা কিন্তু, উনি তো UGCর চেয়ারম্যান ছিলেন, ওই IMM কিন্তু কোনো কিছুই মানে না। কেন? তা কিন্তু ভালো, কেন ভালো? তারা হার্ভার্ড, স্ট্যানফোর্ড থেকে যখন ছুটি থাকে তখন তাদের এনে ক্লাস করায়। এটাতে হয় কি, তাদের কোনো স্ট্রাকচার নেই। ইন্ডিয়ান ব্যুরোক্রেসির আপত্তি যে তোমাদের একটা কোর টিচার থাকা দরকার সেই জায়গায়, কিন্তু এই বিষয়টাও বোঝার বিষয় আছে। জি স্যার, যে জায়গাটা আপনি প্রশ্ন করেছিলেন যে পিসমিল আকারে কেন,
মানে এটা তো সরকারি কর্মচারীদের এক্সক্লুড করে কেন রাখা হলো? আমি এই বিষয়ে আলাদা নাম কেন বলি, ওটার ভিতরে আর কি বেনিফিট? আমি বলি তো আমি পেনশন ব্যবস্থাপনা আইনের 14(2) ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করি। 14(2) ধারায় বলা ছিল কি? বলা ছিল যে যারা কোনো পেনশন ব্যবস্থায় নাই তাদের জন্য এই পেনশন ব্যবস্থা, তবে সরকারি কর্মচারী, স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সরকার গেজেট প্রজ্ঞাপন যেদিন জারি করবে, তা তো আমরা বুঝি না, একসাথে আমি বলি এখন কেন একসাথে নয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংখ্যা হলো 403টা, পেনশনের আওতায় আছে 55টা ইউনিভার্সিটি সহ 90টা। 55টা পরে নয় কেন? আমি শেষ করি। এই 55টা ইউনিভার্সিটি সহ 90টা, বাকি আছে কত? 313টা প্রতিষ্ঠান পেনশনের বাইরে। আমাদের ফিলোসফিটা ছিল প্রথমে কাভারেজ দিতে হবে যারা পেনশনের বাইরে। 313 হ্যাঁ, 313কে কাভারেজ দিতে গেলে তো স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে তো একসাথে না করলে বাইরেও রাখা না। বলি আমি এখন এইটা করার জন্য, ওই কাভারেজটা দেওয়ার জন্য আগে এটা ঘোষণা করা হয়েছে। আর বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে 1 জুলাই থেকে সরকারি কর্মচারীরাও আসবেন এবং আমরা এখন এটা নিয়ে কাজ করছি। আর সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যার যেটা বললেন যে অন্য কিছু আছে কিনা, দেখেন এখন বিশ্ববিদ্যালয়ের টিচাররা পেনশনে যে সুবিধা পায়, সরকারি কর্মচারীরা কিন্তু একটি পয়সাও তার থেকে বেশি পায়। সুতরাং ওইখানে যেভাবে ছিল এখানেও সেই ব্যবস্থা থাকবে, আমরা সে নিয়ে কাজ করছি। সুপ্রিয় দর্শক, প্রত্যয় স্কিম নিয়ে আলোচনা, হ্যাঁ আমরা একটু সবাই যদি একটু চুপ করি। প্রত্যয় স্কিম নিয়ে আলোচনা করতে যে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর যে বিষয়টি উঠে এসেছে সেটা সকলেরই দাবি, এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা, পদমর্যাদা, কে কার ইকুইভ্যালেন্ট, সুপার গ্রেড বিষয়গুলি বহু আগে নিষ্পত্তি হওয়ার কথা ছিল, হয়নি। সেখান থেকেও অবিশ্বাসের বীজ রয়ে গেছে, এবং প্রত্যয় এবং সরকারি শিক্ষকদের স্কিমটি আগে ঘোষিত হলো, সেবক নামে আরেকটি স্কিম হাতে রেখে দেওয়া হলো, সেখান থেকেও সন্দেহের সূত্রপাত হয়েছে আজকের আলোচনায়। তবে শিক্ষকদেরও বুঝতে হবে, শিক্ষকরা 17 কোটি মানুষের মণিকোঠায় থাকতে পারেন, তাদের বাইরে নয়। এবং এই সর্বজনীন স্কিমের যে স্পিরিট, সকলকে, 1 কোটি নয় 17 কোটি লোককে একত্রিত করা, আপনি তার সঙ্গে আপনার স্পাউস দুজনে মিলে যাতে 3 লাখ করে 6 লাখ পেতে পারেন, এরকম একটা আকাঙ্ক্ষা থেকেই শুধু ওয়াহিদুজ্জামান চানের ক্ষেত্রে নয়, অন্য কাজে থাকলেও স্পাউসরা এই আরেকটি কন্ট্রিবিউটর স্কিমে আসতে পাবে। দুজনে মিলে 6 লাখ টাকার একটা কিছু হলে যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হোক না কেন, এটা বাঁচার জন্য যথেষ্ট হবে বলে আমরা মনে করি। তবে অতীতের চেয়ে এখন যা পার্থক্য, আপনি বলেছেন স্যার, এখন কিন্তু বাড়ি করবার জন্য 75 লক্ষ টাকা লোন, গাড়ি কিনবার জন্য লোন, সরকার বহু সুবিধা দিচ্ছে, সেগুলিও আরো বাড়ানো কিভাবে যায়, এবং আসলে শিক্ষকদের জন্য হাউজিংই করা যায় কিনা, তাদের বাসস্থানের বন্দোবস্ত, এই বিষয়গুলি আলোচনায় আসবে। কিন্তু সকলের প্রতি সকলের আস্থা থাকাটা প্রয়োজন, এবং আমাদের একটা ব্যক্তিগত অনুরোধ, এবং সবার টোনেই বোঝা গেছে, আপনি 3,93,000 বা যারা পেনশনের বাইরে আছে তাদেরকে প্রত্যয় স্কিম চালু করে শিক্ষকদের ক্ষেত্রে পেনশন স্কিম সেবক হবে না প্রত্যয় হবে, সেজন্য আলোচনার জন্য আরো কিছুটা সময় নেওয়া যায় কিনা সেটা বিবেচনা করবার জন্য সরকারের প্রতি অনুরোধ রেখে আমাদের অনুষ্ঠান শেষ করছি।